আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের লেকচার 6। ইতিমধ্যে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত লেকচার নেওয়া হয়ে গেছে নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের উপর। এটা প্লেলিস্ট করা আছে ইউটিউবে, অবশ্যই যারা হচ্ছে নতুন তারা হচ্ছে অবশ্যই ক্লাসটা করে নিবা প্লেলিস্ট থেকে, ঠিক আছে? এখন কালকে কি আমি হচ্ছে করাইছিলাম এই যে আপনাদের বন্দুকের এটা? না, না, আজকে পড়াবেন। করার নাই। তাহলে চলেন যে গুলাগুলি খেলি আমরা একটু। কয়েকদিন আগে তো আমাদের আন্দোলন হয়ে গেল, তারপরেও আমরা একটু গুলাগুলি খেলি। চল, বন্দুক কি পছন্দ হয়েছে আপনাদের? জি ভাইয়া, সেই হইছে। হ্যাঁ, যখন মাইক দেবে না তখন দেখে নিন। ওকে। বেটা ভাইয়া, এটা M500 নাকি M500? M500। এখন যারা ফ্রি ফায়ার খেলছে তারা জানে যে M500 কি জিনিস, বাদ বাকি সবার মাথার উপর দিয়ে যাবে। যাই হোক, এখন বন্দুকের গুলি ছোড়া ও পশ্চাৎ বেগ, এই এই পশ্চাৎ বেগ এই জিনিসটার সাথে পরিচিত না আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া। আপনারা এসএসসি তে করে আসছেন, এইটা আমি জানি, এইটা করে আসছেন। বাট আমরা একটু হায়ার লেভেলে দেখবো, তাছাড়া কিছু না। এখান থেকে এমসিকিউ আসে, এখান থেকে সিকিউ খুব কম আসে, বাট এমসিকিউ আসলেও আসতে পারে। ওকে, ঠিক আছে। একটু বুঝে। অবশ্যই প্রত্যেকটা কনসেপ্ট বুঝবা, বুঝে বুঝে পড়বা, তাহলে হচ্ছে। দেখো, এখানে বন্দুকের গুলি ছোড়া ও পশ্চাৎ বেগ নির্ণয় সংক্রান্ত সূত্রাবলী A to Z সবকিছু দেওয়া আছে। আর আমি যে স্লাইডের উপর মানে ক্লাসটা নিচ্ছি, এটা হচ্ছে আমার বই। সুতরাং তোমরা একটু পরেই বুঝতে পারবা যে এই বইয়ের মধ্যে কি কি জিনিস আছে, ঠিক আছে? হয়তো এতদিনে বুঝতে পারোনি, বাট এখন থেকে বোঝা শুরু করবা যে এই বইয়ের মধ্যে কি কি আছে। যারা যারা অর্ডার করোনি অবশ্যই অর্ডার করে দিবা। ওকে, এখন আমরা পড়াশোনায় আসি। এই একটা পিস্তল, এই একটা পিস্তল, দুইটা কিন্তু দুইটা ভিন্ন অবস্থা। দেখো, এই যে গুলিটা, এখানে কিন্তু গুলিটা এই জায়গায় আছে, মানে এখনো লোড অবস্থায় আছে, এখনো বের হয় নাই। ওকে, প্রথম অবস্থা, মানে গুলিটা হাতে নিছো, এখনো গুলি করো নাই। আর দ্বিতীয়টা কি, এই যে গুলি করে দিছো, গুলিটা এমনিতে বের হয়ে গেছে। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝতে পারছো? বলেন ভাইয়া। ওকে, গুলিটা তুমি লোড করছো, এখনো গুলি করো নাই, তোমার সামনে গুলি ধরে রাখছি বাট গুলি করো নাই, এটা হচ্ছে প্রথম অবস্থা, এই অবস্থা। ক্লিয়ার? জি ভাইয়া। এখনো গুলি করি নাই, আমি ইভার মাথায় এখনো মারি নাই, ইভার মাথায় মারবো কিন্তু এখনো মারি নাই। ওকে, এখন ইভার মাথা তো মারবো, জি তাহলে ভাইয়া। দেরি করে লাভ কি, দেরি করে দিয়ে শুট করে দিই। এই যে দ্বিতীয় অবস্থায় আমি শুট করেছি, মানে প্রথম অবস্থায় আমি হাতে গুলি নিয়ে বন্দুক নিয়ে দাঁড়ায় আছি গুলি করবো বলে, আর দ্বিতীয় অবস্থায় আমি গুলি করে দিছি। ক্লিয়ার? বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তাহলে এবার দেখো প্রথম অবস্থায় ওই যে এখানে ছোট্ট করে দেওয়া আছে বন্দুকের গুলি, দেখা যাচ্ছে একটুখানি। এখন ওই বন্দুকের গুলির ভর কি, ছোট হাতের এম। অবশ্যই বুঝবা কিন্তু, বড় হাতের এম কোথায়, ছোট হাতের এম কোথায়, অবশ্যই। গুলির ভর, গুলির ভর, ওই যে ছোট্ট গুলি বুলেট, ওই বুলেটের ভর হচ্ছে এম, ঠিক আছে? এইবার আদিতে গুলির বেগ, তাহলে আদি বেগ শূন্য কেন বলো তো? স্থির অবস্থা কারণ থেকে স্থির যায় ভাইয়া। অবস্থায় আছে। গুলিটা তো স্থির একদম আছে। স্থির আছে ও, তো আমি ইভার মাথায় এখনো মারি নাই। ওকে, ইভার মাথায় এখনো মারি নাই, এই জন্য আদিবেগ, গুলির আদিবেগ শূন্য, U = 0। ক্লিয়ার? এখন আদিতে বন্দুকের বেগ, আমি বন্দুকটা নিয়ে দাঁড়াইছিলাম, বন্দুক নিয়ে কি আমি লাথলাথি করতেছিলাম, বা বন্দুক নিয়ে কি আমি ইভার মাথায় বাড়ছিলাম? না ভাইয়া। তাহলে ওই যে তোমার গুলির আদিবেগ, আদিতে গুলির বেগও শূন্য, আবার আদিতে বন্দুকের বেগও শূন্য। মানে যখন স্থির, এক কথায় প্রথম অবস্থায় সবকিছু হচ্ছে আদিতে অবস্থায় শূন্য। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, আরেকটা জিনিস এখানে বলছি যে বন্দুকের ভর, এইটা হচ্ছে ছোট হাতের এম, সেটা হচ্ছে গুলির ভর মানে বুলেটের ভর। আর এই টোটাল পিস্তলের ভর, বন্দুকের ভর, সেটা হচ্ছে বড় এম। ওকে, বুঝতে পারছো? এখন এখানে একটা বিষয় লিখছি যে বন্দুকটা যখন স্থির অবস্থায় ছিল এবং তার ভেতরে থাকা বন্দুকটের গুলিটাও যখন স্থির অবস্থায় ছিল, তখনকার চিত্র এই প্রথমটা। বুঝতে পারছো এই কথাটার মানে? জি ভাইয়া। ওকে, মানে আমরা স্থির অবস্থায় ছিল তখন, আমি এখনো শুট করি নাই, ওই অবস্থায়। এইবার সারাদিন কি আমরা পিস্তল নিয়ে দাঁড়ায় থাকবো, মারামারি করবো না? জি ভাইয়া, এবার খুলে দিব। হ্যাঁ, এখন ইভার খুলে উড়াবো। এখন ইভার আমার খুলে ইচ্ছা উড়াতে যায়, অনেকগুলি ঘর। এখন ইভা যাচ্ছিল 3 বান্ধবী মিলে, ঠিক আছে? এই যে একজন, এই যে আরেকজন, এই যে আরেকজন। ওকে, এখন পিছনের দুইটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের মিম আপু, আর একটা হচ্ছে আমাদের আখি আপু, দুইজন। এখন ইভা তো সামনে আছে, এখন ইভা তো বুদ্ধিমতী, যে পিয়াল ভাইয়া তো গুলি যদি করে একদম, তো আমারে তো উড়োই দেবে একদম, এখানে গুলি করলে মানে একদম সিত্তামা হয়ে যাবে আমার। এখন ও যেই গুলি করছি, ও সরে গেছে, আর এই দুইটা বেচারি এই নির্লাহি হয়ে গেছে। বুঝছেন? গল্পটা সুন্দর না?
জি ভাইয়া অনেক সুন্দর। জি তাহলে ভাইয়া। আমি কবি হতে পারবো না? না ভাইয়া, বিশ্বের লেখক। লেখক হতে পারবেন। হ্যাঁ, ওই তো লেখক হতে হবে। ওকে, দেখো তাহলে আমার প্রথম অবস্থায় গুলি স্থির ছিল, এখন দ্বিতীয় অবস্থায় শুট করেছি। দেখো ওই গুলির ভর এম। ওকে, গুলি তো বের হয়ে যাচ্ছে, এই যে আমি এটা দিয়ে বুঝাইছি গুলি বের হয়ে গেল। ওকে, গুলির ভর তো চেঞ্জ হবে না, ভর তো কনস্ট্যান্ট, তাই না? ভর তো কনস্ট্যান্ট। এইবার গুলির এই যে এখানে ছিল আদি বেগ 0, কিন্তু তার একটা শেষ বেগ আছে না গুলির? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। গুলির শেষ বেগ আমরা এইটাকে ধরবো ভি। ওকে, গুলি বের হওয়ার সময় যে বেগটা নিয়ে বের হচ্ছে ওইটাই তো শেষ বেগ, ওইটাই হচ্ছে ভি। ওকে, এখন ধরি বাম থেকে ডানে বন্দুকের গুলি বেগ ভি বের হচ্ছে, বাম থেকে ডানে যাচ্ছে কারণ আমি ধরেছি তো এই বরাবর, তাই না? এই যে বাম থেকে ডানে যাচ্ছে না, বাম থেকে ডানে, এই দিক থেকে এই দিকে যাচ্ছে, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এইবার এখানে আর বন্দুকের ভর তো হচ্ছে এম, বড়তের এম দ্বারা প্রকাশ করি। এই যে কি দ্বারা কি বুঝাচ্ছি এটা ঠুটস্থ রাখবা, যেন তোমার মানে তুমি পাগল হয়ে গেছো, তোমার পাগলা করতে যায়, তোমার নাম জিজ্ঞাসা করবে, তোমার নাম পারবা না, কিন্তু এই পরিচয়গুলো যেন পারো, ঠিক আছে? এগুলো অবশ্যই পারতে হবে। ওকে, জি ভাইয়া। পোলাপান হাইসেই খুন হয়ে যাচ্ছে। ওকে, সমস্যা নেই, একটু পরে রকেট কুড়াবা না, তখন দেখে নেন। ওকে, এখানে একটা কথা লিখেছি যে বন্দুকের গুলিটা যখন বের হয়ে আসছিল তখনকার চিত্র, মানে বন্দুকের গুলিটা যখন শুট করেছি তখনকার চিত্র। এখন এখানে একটা কথা হচ্ছে ইন্টারনাল ফোর্স আর এক্সটার্নাল ফোর্স, এটা কি বোঝেন? ইন্টারনাল মানে না। ভিতরে, হ্যাঁ এক্সটার্নাল মানে বাইরে। হ্যাঁ, এখন ওই যে বাহ্যিক বল আমরা বলি না, অভ্যন্তরীণ বল আর বাহ্যিক বল, জি ভাইয়া। ওই তো এই একটা এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল, ঠিক আছে? বাহ্যিক বলটা হচ্ছে এক্সটার্নাল। এখন একটা কথা হচ্ছে এখানে লিখেছি এক্সটার্নাল কোনো ফোর্স নাই। এক্সটার্নাল কি কোনো ফোর্স দিছি যে আমি একটা লাথি মেরে দিছি গুলিরে গুলি বের হয়ে চলে গেছে? না। না। যদি আমি লাথি মেরে দিতাম তাহলে ওইটা গুলি বের হয়ে যেত, ওইটা হচ্ছে আপনার এক্সটার্নাল ফোর্স হতো। বাইরে থেকে একটা বাহ্যিক বল প্রয়োগ করেছে তার মানে ওইটা গেছে। বাট এই গুলির মধ্যেই তো বারুদ ছিল, সেই বারুদ তো হচ্ছে জ্বলে উঠেছে, তারপরে গুলি বের হয়েছে, মানে ওর ভেতরেই ফ্যাক্টরির মধ্যে সব কাহিনী হয়েছে, বুঝছেন? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। যা ঘটনা ঘটছে সব ইন্টারনাল ফোর্সের কারণে, মানে অভ্যন্তরীণ ফোর্সের কারণে ঘটছে। এক্সটার্নাল কোনো ফোর্স না থাকলে আদি বেগে, সরি, এক্সটার্নাল কোনো ফোর্স না থাকলে আদি ভরবেগ শেষ ভরবেগের সমান হয়। এইটুকু মুখস্থ রাখবেন, এইটুকু সূত্র কিন্তু। ওকে, এইটুকু সূত্র। এক্সটার্নাল কোনো, যদি আমি বলি যে কার সূত্র, তাহলে এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল, অনেকখানি মানে নিউটনের ফার্স্ট যে ল। ওকে, নিউটনের ফার্স্ট ল কেউ বলতে পারবেন? জি পারবো ভাইয়া। বলেন। ই ইকুয়াল ভি। হ্যাঁ, আরে ইউ ইকুয়াল ভি। ও ঠিক আছে। এবার হ্যাঁ। প্রথম তো শুনলাম যে ইকুয়াল ভি, যাই হোক, আদি বেগ সমান সমান শেষ বেগ। ওকে, আদি বেগ সমান সমান শেষ বেগ, এইটা হচ্ছে প্রথম সূত্র। আর এখান থেকে বলা হয়েছে যে এক্সটার্নাল মানে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, প্রথম সূত্র বিবৃতি আমি বলি, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তাহলে আমি বাহ্যিক তো কোনো বল প্রয়োগ করি নাই, তাই না? বাহ্যিক কোনো বল প্রয়োগ করি নাই, তাহলে যেভাবে আছে ওইভাবে চলতে থাকবে। সেজন্য আমি লিখেছি জাস্ট এইভাবে মুখস্থ রাখবা যে এক্সটার্নাল কোনো ফোর্স না থাকলে আদি ভরবেগ শেষ ভরবেগের সমান হয়, ঠিক আছে? এটা ঠোঁটস্থ রাখবা। জি ভাইয়া। ওকে, এবার দেখো তাহলে এক্সটার্নাল ফোর্স না প্রয়োগ করলে আদি ভরবেগ কোনটা? এই যে এটা চিনতে পারতেছো কোন সূত্র থেকে আইছে? ওই যে m1 u1 প্লাস m2 u2 হ্যাঁ, ইকুয়াল বলবেগের টু, সংরক্ষণশীলতার হ্যাঁ সূত্র। ওই সূত্রের বাম অংশ হচ্ছে এইটা। আমি যেহেতু এই বন্দুকের হচ্ছে বড় হাতের বন্দুকের ভরকে বড় হাতের এম দ্বারা বুঝাইছি, তারপরে হচ্ছে এই বন্দুকের আদিবেগকে আমি ইউ দ্বারা বুঝাইছি, আর তারপরে গুলির ক্ষেত্রে ছোটগুলো, মানে গুলি এরকম ভাবে মনে রাখবা। বন্দুক বড় নাকি গুলি বড় বলো তো? বন্দুক বড়। তাহলে বন্দুকের ক্ষেত্রে যা যা পাতাবা সব হচ্ছে বড় হাতের, এই যে বড় হাতের এম, তারপরে বড় হাতের ইউ, আদিবেগের ক্ষেত্রে সব হচ্ছে বড় হাতের, আর গুলি ছোট, এই জন্য ছোট হাতের এম ছোট হাতের ইউ। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। ট্রিকি হবা তার রেজাল্ট তত ভালো হবে। ট্রিক খাটায় পড়াশোনা করতে হবে। ওকে, দেখো তাহলে এই যে আমি ওই সূত্রটা লিখলাম, ওই সূত্রটা লেখার ফলে দেখো
এই আদি বেগ তো শূন্য না, এই জি ভাইয়া। বন্দুকের আদি বেগ তো সবসময় শূন্য। এর এখানে যে বড় হাতের ইউটা আছে, এ তো সবসময় শূন্য। নাকি বন্দুক চাইলে আমি ইভার মাথায় মারিলাম, গুলি চাইলে মারিছি, নাকি হচ্ছে বন্দুক চাইলে মারিছি? গুলি। হ্যাঁ, গুলি। এই জন্য এইটাও শূন্য, এইটাও শূন্য। ঠিক আছে। এইবার কিন্তু গুলির তো শেষ বেগ আছে, তাই না? গুলি তো যে বেগে যাচ্ছে ওইটাও শেষ বেগ, শেষ বেগ তো আছে। এই জন্য পরের অংশে এইগুলো তোমার জিরো হয় নাই। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। ভাইয়া। এখন তাহলে জিরোর সাথে জিরো যোগ করলে কি 10-20 হয় কিছু? না। আমি তো জানতাম, 10-এর আমি তো পিছনে জানতাম, 0 হয়। শোনো আমি জানতাম এরকম যে হচ্ছে 0 প্লাস 0 মানে দুইটা 0, 20 হয়, হয় না? শুধু হতেও জিরো পারে। হয়। তুমি জিরোর সাথে ভাগ গুণ যাই করো না কেন, জিরো তো জিরোই। ওকে, ও হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তুমি যে আই করো না কেন, কোনো আই ডোন্ট কেয়ার, এরকম। ওকে, দেখো তাহলে আমি লাস্ট কি পাচ্ছি? লাস্ট পাচ্ছি হচ্ছে বড় হাতের এম, বড় হাতের ভি প্লাস ছোট হাতের এ, ছোট হাতের ভি ইকুয়াল টু 0। এইটাই সূত্র পাচ্ছি না লাস্ট। এখান থেকে এই যে লাস্ট এটা বের হয়েছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এইবার আমরা একটু স্লাইডটাকে উপরে উপরে নিই আর এটুকু ডিলিট করে দিই। ওকে, এইবার দেখেন এই যে এতক্ষণ প্যাক প্যাক করলাম এইটুকুর জন্য। ওকে, এইটুকুর জন্য, এই যে এইটুকুর জন্য, এইটুকুর জন্য, এই দুইটা সূত্র বের করার জন্য। দেখেন কিভাবে বের করলাম আমরা। আমাদের বলবে যে বন্দুকের পশ্চাৎ বেগ বা বন্দুকের বেগ নির্ণয় করো, এইটাই বলবে। এই দুইটা জিনিসই বলবে, হয় বলবে যে বন্দুকের বেগ নির্ণয় করো, নয়তো বলবে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। ক্লিয়ার? যে কোনো দুইটার, এই জায়গা থেকে এই টপিক থেকে প্রশ্ন হইলে তোমার যে কোনো দুইটার মধ্যে একটা বের করতে বলবে। ওকে, দেখো তাহলে বন্দুকের বেগ, তাহলে আমরা কি জানি? আমরা মূল সূত্রটা লিখবো। ওকে, মূল সূত্রটা একদম মূল, যেটা আমি পাইছি। কিভাবে আসলো আমি দেখাই। তাহলে বড় হাতের এম, বড় হাতের ভি, ধুর ওয়েট, এখানে লিখি বড় হাতের এম ভি প্লাস ছোট হাতের এম ভি ইকুয়াল টু 0। এখন বলেন তো যে বন্দুকের যে বেগ এইটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? একটু বড় হাতের ভি দ্বারা। হ্যাঁ, কারণ কি বন্দুক বড়, এই জন্য বড় হাতের ভি দ্বারা। বুঝতে পারছেন? ওকে, তাহলে বড় হাতের ভি এইটা লাগবে। ওকে, তাহলে আমি কি করলাম? এম ভি রাখলাম, আর এই এম ভি ওই পাশে গেলে কি হয় বলেন তো? মাইনাস। তারপরে কি করলাম? এবার আমার লাগবে তো ভি, তাহলে আমরা এম কে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে ভি ইকুয়াল টু মাইনাস ছোট হাতের এম ভি ডিভাইডেড বাই বড় হাতের এম। এই যে জিনিসটা, এইটাই কি এখানে দেওয়া আছে? দেখেন তো। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা বুঝলাম যে কিভাবে আসছে। জি ভাইয়া। এই যে এখানে মাইনাসটা কিভাবে আসলো, হঠাৎ করে দেখলে বলবেন আল্লাহ মাইনাস কি করে আসলো? মাইনাসটা হচ্ছে ওই মেন সূত্র থেকে করতে করতে আসবেন, তাহলে দেখবেন যে এখানে মাইনাস আসতেছে। বুঝতেন? এই জন্য আপনি ডাইরেক্ট মুখস্থ রাখবেন। পরীক্ষার হলে কি এত প্রতিপাদন করার সময় আছে? ডাইরেক্ট মুখস্থ, কিন্তু কোনভাবে আসছে এটা একটু দেখে রাখবেন। এইবার দেখেন বন্দুকের পশ্চাৎ বেগ যদি আপনাকে প্রশ্নে বলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটাই নিচেরটা বলে, বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো, তখন এই মাইনাস কেন চলে গেল বলেন তো? পশ্চাৎ বেগ মানেই ঋণাত্মক ইয়েস, কিছু। পশ্চাৎ বেগ মানেই হচ্ছে বিপরীত দিকে নির্দেশ করতেছে। পশ্চাৎ বেগ মানে হচ্ছে পিছনের দিকে। তাহলে ও যখন বিপরীত দিকে মানে আগেই বলতেছে, তখন কি হচ্ছে জানেন? মাইনাস ভি ইকুয়াল টু মাইনাস এম ভি ডিভাইডেড বাই এম। তাহলে দুই পাশের মাইনাস গেল গা কাটাকাটি, তাহলে কি থাকে? ভি ইকুয়াল টু এম ভি ডিভাইডেড বাই এম। বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, অবশ্যই সতর্ক থাকবেন যে কখন কোনটা বসাচ্ছেন। পশ্চাৎ বললেই সূত্রে কোনো মাইনাস হবে না, আমার অবশ্যই সূত্র ধনাত্মক হবে। এই দুইটা অবশ্যই মাথায় রাখবেন। এই বন্দুক নিয়ে মনে হয় না আজ জীবনে কোনোদিন আপনার সমস্যা হবে। যে কেউই আসুক না কেন, আপনার যতই ঘোলাক না কেন, এই বুঝতে পারছেন? ওকে, জি ভাইয়া, কিচ্ছু হবে না, সবার খুলি উড়াই দিবে। একদম একদম। ওকে, এইবার আসি আমরা রকেট। আমরা রকেট উড্ডয়ন করব, ঠিক আছে? আমরা রকেট খেলা করব। দেখো রকেটের উড্ডয়ন জনিত সূত্র বলি। এখন আল্লাহর বান্দারা রকেট চেনেন সবাই? জি। জি ভাইয়া, ছবিতে দেখছি। ওয়াও, নিজের চোখে দেখেননি কেউ?
জাদু করে দেখছিলাম। না ভাইয়া কোথায় আছে? বুঝতে পারলাম। আমার ওই ছোট ভাগ্নে ও একটা রকেট কিনছে 100 টাকা দিয়ে, বুঝছেন? ওইটা ভালোই দেখলাম, ওইটা হচ্ছে ভাবছি যে পৃথিবীর উপরে পাঠাবো, লাথি মেরে দেবো একটা, চলে যাবে। ওকে, যাই হোক, তোমরাও দেখোনি আমিও দেখিনি, কারণ আমাদের কাহিনী অন্যরকম, এই জন্য। ওকে, দেখো, যে রকেটের উড্ডয়নজনিত সূত্রাবলী। এখন এই হচ্ছে আমাদের রকেটটা, যারা দেখোনি তারা দেখে নাও যে এই হচ্ছে রকেট, এখানে আপনাদের পিয়াল ভাইয়া বসে আছে। যা, বিদায় পৃথিবী, ঠিক আছে? এখন প্রথম কথা, এই অংশটুকু ধর, কোন অংশটুকু দেখাচ্ছি আমি, এই অংশটুকু ঠুটস্থ থাকবে মুখের, মানে ঠোঁটের আগায়। ওকে, এই অংশটুকু, আপনি এই অংশটুকু যদি মুখস্থ না করেন, টোটাল এই অধ্যায়টা আপনার মাথার উপর দিয়ে যাবে। মুখস্থ বুঝার কিছু নাই, কিন্তু মুখস্থ, আমি বলেছি মুখস্থ না করেন। কারণ কি, আপনি সব থেকে বেশি প্যারা খাবেন কোন জায়গায় ছোট এম ধরবেন, কোন জায়গায় বড় এম ধরবেন, এবং কোন জায়গায় এম টোটাল ধরবেন, এমটি। এই তিনটে জিনিস আপনাকে একদম বিধবা বানায় ছেড়ে দিবে, ঠিক আছে? ওকে, মানে কি একটা অবস্থা করবে এই তিনটা জিনিস, জাস্ট ইমাজিন করতে পারবেন না। আমি যখন বইটা লিখছিলাম বাবা, আমার অবস্থা খারাপ করে দিছিল, কিন্তু যেহেতু আমার আগে থেকে নোট করা ছিল, সুতরাং আমার তেমন একটা সমস্যা হয় নাই, ঠিক আছে? ওয়েট ওয়েট, একজন মেসেজ দিয়েছে। পোলাপান ক্লাসের মধ্যেও মেসেজ দেয়। সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত? হ্যালো? জি ভাইয়া। ওকে, এইবার ঠিক আছে, এইবার আমরা মেন টপিকে আসি। দুটো ফার্স্ট শেষ করবো আমরা। ওকে, দেখেন, রকেটের উড্ডয়নজনিত সূত্রাবলী। রকেট উপরে উঠতেছে, এখন শুরুতে রকেটের ভর, জাস্ট ইমাজিন করেন, শুরুতে মানে এখনো স্টার্ট নিইনি রকেট, তখন ওর ভরটা কেমন হবে বলেন তো? রকেটের ভরটা, ওর মধ্যে যে যাত্রীগুলো আছে তাদের ভর, তারপরে হচ্ছে যে যাত্রীরা যে কাপড় চোপড় নেছে সেই কাপড় চোপড়ের ভর, তারপরে যাত্রীরা যে লিপস্টিক নেছে, বা যাত্রীরা যে মেকআপ নেছে, বা যাত্রীরা যে লুঙ্গি নিছে, সেইগুলোর ভর না? সেই সব কিছুর ভর মিলায় রকেটের মোট ভর না? বলেন। জি ভাইয়া। জি, তাহলে সেই মোট ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এম টোটাল। ভালো করে বুঝবেন কিন্তু, এম টি দ্বারা প্রকাশ করবো, মানে এম টোটাল দ্বারা। ওকে, তাহলে এম টোটালের মধ্যে কি কি আছে? এম টোটাল কিন্তু শুধু একটা জিনিস না, এর মধ্যে কিন্তু অনেক জিনিস আছে। দেখেন, রকেটের বডি এর ভর, রকেটের বডি এর ভর এম, মানে এম দ্বারা শুধু এম দ্বারা কি বুঝবো আমরা? রকেটের বডির ভর, মানে শুধু রকেটের নিজস্ব ভর। ক্লিয়ার? জি। জি ভাইয়া। তাহলে এম টোটালের বাচ্চা কাচ্চা এই যে আস্তে আস্তে এক একটা করে বের হচ্ছে, ঠিক আছে? তাহলে রকেটের বডি এর ভর প্লাস রকেটের জ্বালানি আছে না একটা, ওই রকেটের জ্বালানি সহ তো রকেটের মোট ভর, তাই না? যেটা এম টোটাল, ওই এম টোটালের মধ্যে কি কি থাকবে? রকেটের বডির ভর থাকবে, রকেটের নিচ দিয়ে যে জ্বালানি বের হয়ে যাবে সেটারও ভর থাকবে। বুঝতে পারছেন কথা? হ্যালো, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তাহলে প্লাস রকেটের ফিউলের ভর ছোট হাতের এম। তাহলে আমরা কি বুঝলাম বলেন তো? বড় এমটি দ্বারা কি বোঝাই? এমটি দ্বারা রকেটের মোট ভর বোঝাই। ওকে, গেল। তারপরে বড় হাতের এম দ্বারা কি বোঝায়? রকেটের বডি এর ভর, গেল। তারপরে ছোট হাতের এম দ্বারা কি বোঝায়? রকেটের ফিউলের ভর বা জ্বালানির ভর। বুঝতে পারছেন? জ্বালানি সবাই চেনেন তো নাকি? জি ভাইয়া। ওকে, বলেন তো জ্বালানি কি জিনিস? ওই তো তেল, গ্যাস, কয়লা ওগুলা। ওকে, বুঝতে পারছি। ঠিক আছে, এই তিনটা জিনিস একেবারে ঠুটস্থ রাখবেন, যেন কেউ আপনাকে ঘুলাই দিতে না পারে। কারণ বলি, এইগুলা আমি যে পরিচয় দিয়েছি আর আপনার মানে পাঠ্য বইয়ে যেটা আছে ওইটা কিন্তু ভিন্ন, সম্পূর্ণ রূপে ভিন্ন। এই জন্য আপনার মাথা প্রচুর পরিমাণে ঘোলাবে। জাস্ট আমি এখানে অনেকবার অ্যাপ্লাই করে 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 দেখে তারপর এখানে দিয়েছি, সুতরাং অবশ্যই এইটাগুলো কারেক্ট। সুতরাং এইটাই ভাইয়া এগুলা যদি ইউজ করি তাহলে স্যাররা কি ভুল ধরবে? কোনোভাবেই না। স্যার যে আপনাকে কাটবে, কেটে কি বলবে যে হচ্ছে তোমার নাম হচ্ছে ফারিয়া, লিখছো কেন, এরকম বলবে? ধরো আপনার নাম ফারিয়া, আপনি তো ফারিয়া লিখবেন নাকি ঘারিয়া লিখবেন? না ভাইয়া, ফারিয়াই ওই তো, লিখবো। ওই তো।
এইটাই হচ্ছে কথা। কিন্তু আপনি যদি নামের বানান ভুল করেন তখন তো দিবে ঘা, তাই না? তখন তো বেতের বাড়ি খাবেন। আপনি সবকিছু ঠিক লিখতেছেন, সূত্র ভুল লিখতেছেন, তাহলে তো সমস্যা। ওকে, এইবার দেখেন, তাহলে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এই টপিকের জন্য, এই লাইনটা। ওকে, সময়ের সাথে সাথে ফিউল পুড়তে থাকে আর গ্যাস হয়। সময়ের সাথে সাথে ফিউল পুড়তে থাকবে না, এই উপরে ধরো ওটা স্টার্ট দেছে, তাহলে যখন ওই উপরে আকাশে যাবে এক সময় তো শেষ হবে, তাই না? আস্তে আস্তে পুড়তে থাকবে, গ্যাস হয়, যা ভূমিতে ধাক্কা প্রদান করে, যার কারণে রকেটটা উপরের দিকে উঠতে থাকে। এটাই হচ্ছে রকেট মেকানিজম। অনেকেই বলে না যে এই পড়াটা কোনো রকেট সায়েন্স না। তখন আপনি বলবেন যে রকেট সায়েন্স না, তারা মনে করে যে রকেট সায়েন্স কতটা হচ্ছে একটা কঠিন জিনিস, কিন্তু না, খুবই সহজ। কিন্তু অনেক, এর ভিতরে হাজার হাজার ইকুয়েশন, অনেক শত শত জিনিস আছে। জাস্ট আপনার টপিকে, আপনার সিলেবাসে, আপনার এইচএসসির জন্য যা যা লাগবে, অ্যাডমিশনের জন্য যা লাগবে, এখানে দিয়েছি। বুঝতে পারছেন? এবার দেখেন, সময়ের সাথে সাথে ফুয়েল পুড়তে থাকে, একথা বুঝতে পারছেন। এবার ফুয়েল পড়লে মানে যদি আমার এটা পড়ে যায় তাহলে কি হয়? গ্যাস হয় না? সেই গ্যাস, এই যে ধরেন, এই যে এইটুকু দেখেন, এইটুকু তাকান, এখানে এই যে আগুনটা তৈরি হচ্ছে, এই আগুনটা কিসের জন্য তৈরি হচ্ছে? ওই জ্বালানি পোড়াচ্ছে এই জন্য। এইবার নিচের দিকে গ্যাস কি করতেছে? ধাক্কা দিচ্ছে, তারপরেই তো উপরে উঠে যাচ্ছে, তাই না? আর এই টোটাল জিনিসটাকে বলতেছি আমরা রকেটের মেকানিজম, মানে রকেটটা কিভাবে কাজ করে সেটা। ওকে, ছোটস্থ রাখবেন। অনেকে আপনার বলতে পারে যে রকেটটা কিভাবে আকাশে উড়ে যায় বলেন তো, তখন আপনি এই 2 লাইন বলে দিলে এনাফ। এটা কি ক বা খ এর জন্য আসতে না, পারে? জাস্ট জেনারেল নলেজ। আপনাকে কেউ বাজায় দেখতে চাইলো, যে আপনি বললেন যে রকেটের সব তো কনসেপ্ট পিয়াল ভাইয়া একদম ক্লিয়ার করে দিছে, তাহলে এবার ধর তুই পড়া। এবার একজন পড়া ধরলো যে বলতো রকেট কিভাবে উপরে যায়, তখন আপনি এটা বলতে পারেন। বুঝছেন? ঠিক আছে, জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এবার আমরা পরের দিকে আসি। আমরা ফার্স্ট শেষ করব। ধরি প্রতি সেকেন্ডে জ্বালানি পুড়ে যাওয়ার হার। তাহলে হার বলেছে, হার মানে কি? ভাগ না? জি ভাইয়া, সময় দিয়ে ভাগ। হ্যাঁ, সময় দিয়ে ভাগ। তাহলে dm/dt, যেহেতু আমি জ্বালানির ভর dm, ওকে, জ্বালানির ভর dm, আর আমি সময় দিয়ে ভাগ করব, তাহলে dt। বলেন তো dt কেন? কারণ এটা পরিবর্তন। প্রথমে যখন উঠতেছিল তখন সব একদম 100 ছিল, কিন্তু যখন আস্তে আস্তে উপরের দিকে যাবে তখন কি একরকম থাকবে? তাহলে প্রথম অবস্থা শেষ অবস্থার যে পরিবর্তনটা, সেইটা বোঝাচ্ছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। যদি আমি ডি না লিখে এইটা লিখতাম, তাহলে বলেন তো হতো কিনা যে ডেল এম ডিভাইডেড বাই ডেল টি, হতো কিনা বলেন তো? হতো। অবশ্যই হতো। কিন্তু এটা আমরা বাচ্চাকালে লিখতাম, এখন আমরা বড় হয়েছি, ডিফারেন্সিয়েশন, ডি দ্বারা ডিফারেন্সিয়েশনকে বোঝাচ্ছি, ডিফারেন্সিয়েশন করতে যাবো এই জন্য এটা। ওকে, ক্লিয়ার? তাহলে মুখস্থ রাখবেন এইটাও মুখস্থ রাখবেন। অনেক সময় এই যে আপনার পুড়ে যাওয়ার হার, মনে করেন বলেছে যে প্রতি সেকেন্ডে পুড়ে যায় 200 কেজি এস ইনভার্স 1। ওকে, এইটা দেওয়া আছে আপনারে। এইটা মানে মনে করতে হবে যে এখানে dm/dt এর মান দেওয়া আছে। বুঝছেন এটা কিসের মান? এটা হচ্ছে dm/dt এর মান। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি। তারপরে অনেক সময় আপনাকে dm/dt ইকুয়াল টু যদি এইটা দেওয়া থাকে, মানে উল্টো দেওয়া থাকে, তাহলেও কিন্তু আপনার বুঝে নিতে হবে এটা হচ্ছে জ্বালানি পুড়ে যাওয়ার হার। ওকে, এই জন্য মুখস্থ রাখবেন, অবশ্যই এই লাইনটা মুখস্থ রাখবেন, অবশ্যই মুখস্থ রাখবেন। ধরো কোনো একটা রকেটের জ্বালানি পুড়ে যাওয়ার হার এই যে 200 কেজি পার সেকেন্ড। এই যে অবশ্যই এর এককটা খেয়াল রাখবেন, কিন্তু একক না দিলে কিন্তু সমস্যা, 1 মার্ক কেটে নেবে। কেজি পার সেকেন্ড অবশ্যই খেয়াল রাখবেন। এটার অর্থ কি? এই যে 200 কেজি পার সেকেন্ড, এটা মানে কি বলতো? এটার মানে কি? মানে প্রতি সেকেন্ডে 200 কেজি করে জ্বালানি শেষ হয়। হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে লিখে দিছি, এটার অর্থ হচ্ছে এই রকেটটা থেকে প্রতি সেকেন্ডে 200 কেজি করে জ্বালানি পুড়ে যাচ্ছে। এখানে কিন্তু আর এস ইনভার্স 1 হবে না। ওকে, অনেকেই উপরে এস ইনভার্স 1 থাকে লেখে ঠিকই, এখানে কেজি আবার এস ইনভার্স 1 দিয়ে থই। এটা হবে না। তুমি এখানে যে এই যে রকেটটা প্রতি সেকেন্ডে, এই প্রতি সেকেন্ডার মানে কি? প্রতি সেকেন্ডার মানেই হচ্ছে এস ইনভার্স 1। বুঝতে পারছেন? জি ভাইয়া। যখন প্রশ্ন আমি বলেই দিছি তখন আর এটা দেওয়ার দরকার নেই, পরের লাইনে। ওকে, আমি যেভাবে বুঝাই দিচ্ছি পার লাইন বাই লাইন, এইভাবে কোনো জায়গায় কেউ বুঝাবে না। সুতরাং পিয়াল ভাই কষ্ট করতেছে, আপনারাও কষ্ট করেন একটু। 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে, তারপরে আপনারা চলে যাবেন, কোনো সমস্যা নেই। ধর পিয়াল ভাইরা চিনি না আমি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু সিলেবাসটা শেষ না ভাইয়া, এটা কখনোই হবে না। যাই হোক। ওকে, এখানে ডিএম এর পরিচয়টা কি? এম মানে কি? ভর। তাহলে ভরের পার্থক্য, তাহলে আমি বুঝতে পারতেছি যে ভরের কোনো একটা কাহিনী হবে।
যে পরিমাণ জ্বালানি পুড়ে যায় তার ভর, যে পরিমাণ জ্বালানি পুড়ে যায় তার ভর। এখানেও সেম টু সেম ভাবে তুমি একটা জিনিস মনে রাখতে পারো, এই জ্বালানি বড় নাকি রকেট বড় বলেন তো? রকেট বড়। তাহলে রকেটের ক্ষেত্রে যে আমি এম গুলো ব্যবহার করবো সেগুলো কি হবে? বড় বড়। হ্যাঁ, বড় হাতের। এইটাই। এইভাবেই নিজের ব্রেনটাকে একটু ক্রিয়েটিভ করবেন যে আমি মনে রাখবো। অনেকে দেখবেন যে কম পড়ে বাট রেজাল্ট ভালো করে, তাদের ক্ষেত্রে এইটা যে তারা মানে খুব ইফেক্টিভলি ভাবে মনে রাখতে পারে, কিছু কিছু জিনিস দিয়ে, কিছু কিছু গল্প দিয়ে জিনিস মনে রাখে। বুঝছেন? আপনারাও এরা মনে মনে রাখবেন। দেখেন এই যে এখানে ডিএম, তাহলে ডি ছোট হাতের এম, তাহলে এইটা দ্বারা কি বুঝতে পারতেছেন? এই যে ভরটা, এই ভরটা নিশ্চয়ই হচ্ছে ফিউয়েলের ভর, নিশ্চয়ই ফিউয়েলের ভর, জ্বালানির ভর। কারণ আমার এখানে বড় হাতের এম থাকলে সেটা তো হতো এই কেটে গেছে নাকি? হ্যালো, সবাই দেখতে না ভাইয়া ঠিক আছে। জি ভাইয়া যাচ্ছে। ঠিক আছে। তাহলে আমরা ছোট দিয়ে কি বুঝবো? যে ছোট জিনিসটা, আর বড় এথারে এম দিয়ে বড় জিনিসটা বুঝবো। ওকে, দেখো ডিএম এর পরিচয় কি? যে পরিমাণ জ্বালানি পুড়ে যায় তার ভর। ডিটি দ্বারা কি বোঝাচ্ছি? ডিএম পরিমাণ জ্বালানি পুড়তে যে সময় লাগে, ডিএম পরিমাণ জ্বালানি পুড়তে, মানে ওই যে টি, এই এক কথা হচ্ছে টি মানে কি? টি মানে কি বলো? টাইম। সময়। আর এম মানে কি? ভর। এখন কার ভর কার সময়, সেই জন্য আপনার ডিএম বাই ডিটি, তাছাড়া কিচ্ছু না। বুঝছেন? জিনিসটাকে যত সহজ করা যায়। অনেকেই আছে বুয়েটের ভাইয়ারা তোমাদেরকে বুঝাবে অনেক কিছু কমপ্লেক্স জিনিস দিয়ে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন করে। আমার দরকার আছে আমি জিনিসটাকে যত সহজে এক্সপ্লেন করতে পারি তোমাদেরকে, ততটা সহজ তোমাদের জন্য। ঠিক আছে? ওকে, দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানির আপেক্ষিক বেগ ভি আর। ভি আর, আর দিলাম কেন বলো তো? এটা রকেটের জন্য। হ্যাঁ, রকেটের সাপেক্ষে। বলো তো এখানে কেন আপেক্ষিক বেগ ইউজ করলাম, নর্মাল বেগ ইউজ করলাম না? প্রথমে ওটা শূন্য ছিল। না না, ওইটা না, আপনারা ধরতে পারেননি। সবসময় মনে রাখবেন নর্মাল বেগ ও কখন হ্যাঁ বুঝতে একটা পারছি, স্থির আর দুইটার একটা গতিশীল। সাপেক্ষে হ্যাঁ, হয়। হ্যাঁ কিন্তু এই রকেটও গতিশীল, এই জ্বালানিও গতিশীল, দুই বেটাই গতিশীল। তাহলে আমরা সবসময় মনে রাখবো যে একটা বস্তু এখানে আছে, আরেকটা বস্তু এখানে আছে। যদি এইটাও গতিশীল এইটাও গতিশীল হয় তাহলে আমরা আপেক্ষিক বেগ ইউজ করব। আর যদি এই বস্তুটা স্থির থাকে এই বস্তুটাও স্থির থাকে, তখন জাস্ট নর্মাল বেগ ইউজ করব। বুঝতে পারছেন? জি ভাইয়া। যার সাপেক্ষে সে নিচে একা থাকবে, যার সাপেক্ষে, তাহলে রকেটের সাপেক্ষে, সেই জন্য ভি আর। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, আপনারা এগুলো তো বোঝেন তো? আমার লেকচার আমি যাব বলি নাকি সব মাথার উপর দিয়ে যায়? ওকে, এটা তো বোঝাচ্ছে রকেটের বডিটা থেকে জ্বালানিটা যে পিছনের দিকে বের হয়ে যাচ্ছে, মানে যে গ্যাসটা বের হয়ে যাচ্ছে, এটা কত বেগে বের হচ্ছে, এটাকে আমরা ভিআর দ্বারা প্রকাশ করি, মানে এক কথা জ্বালানির ভর। আমি বোঝার জন্য এইটা বললাম, বাট আপনি একবারে মনে রাখবেন যে বেগ একটাই আছে, সেই বেগ হচ্ছে ভি আর, আর এই ভি আরটা হচ্ছে জ্বালানির বেগ, রকেটের জ্বালানির বেগ। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, এবার আমরা উপরের দিকে এদিকে যাই। দেখেন নবম দশম শ্রেণীতে এসএসসির কথা মনে পড়ে গেল, বাচ্চা কালের কথা, তাই না? নবম দশম শ্রেণীতে আমরা শিখেছি বল সমান সমান ভরবেগের পরিবর্তনের হার। আপনারা কি এটা পড়ছেন এই লাইনটা কখনো? জি ভাইয়া। বল সমান সমান হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, বল সমান সমান হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমরা জি ভাইয়া পড়ছি, বল, মানে ওটা হচ্ছে ওই হ্যাঁ, মিটার গুলো হুম, পড়ছি। এখন বল সমান সমান হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের এফ টি পরিবর্তনের হার। ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ। হুম, এইটাই। তাহলে এখন আমরা লিখতে পারি যে বল তো এফ দ্বারা প্রকাশ করা হয়, আর ভরবেগের পরিবর্তন, এখন ভরবেগের পরিবর্তন ঠিক ছিল, যদি যদি এইটা বলতো তাহলে কি করতে বলো তো? যদি বলতো ওটা হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ। ঠিক আছে, আমি তোমাকে ওইটা না, আমি বললাম যে এখানে হার নাই, এই এখানে বলেছে বল ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। এইটা যদি হতো তাহলে এফ ইকুয়াল টু ডিপি, শুধু এফ ইকুয়াল টু ডিপি হতো। ওকে, আপনি যেটা বললেন। ওকে, জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, কিন্তু যখনই হার বলেছে, এখানে হারের কথা বলেছে, হার মানে তো ভাগ, সময় দিয়ে ভাগ, তাই না? হার মানে হচ্ছে সময় দিয়ে ভাগ। জি ভাইয়া। তাহলে আমরা ডিপি বাই ডিটি, কারণ হচ্ছে এইটা তো হচ্ছে পার্থক্যকে বোঝায়, এই জন্য। বুঝতে পারছেন সবাই, এই বাকি পাবলিক? জি ভাইয়া বুঝছি। ওকে, এইবার
পি দ্বারা কি নির্ণয় করা হয়? পি দ্বারা কি বোঝানো হয় বলেন তো? ভরবেগ। পি দ্বারা কি বোঝানো হয়? ভরবেগ। ভরবেগ। তাহলে ভর আর বেগ পি সমান সমান আমরা কি জানি বলেন তো? এম ভি। এটা জানি, তাই না? এই জন্য দেখেন পরে আমি মান বসাইছি যে ডি, এই ডি এখানে ডি বসালাম, পি জায়গায় এম ভি আর। এম ভি আর কেন বসালাম? কারণ রকেটের ক্ষেত্রে তো সব সময় ভি আর, রকেটের বেগ, তাই না? রকেটের জ্বালানি বের হয়ে যাচ্ছে সেই বেগ। সেজন্য আরেকটা কথা, এটা কিন্তু রকেটের বেগ না, রকেটের জ্বালানি যে গতিতে বের হয়ে যাচ্ছে সেইটার বেগ। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? ভি আর কিন্তু রকেটের বেগ না, যে রকেট কত গতিতে যাচ্ছে এইটা না, কিন্তু অবশ্যই এটা হচ্ছে কি, এটা হচ্ছে জ্বালানি কত বেগে বের হচ্ছে সেটার জি। বেগ। এগুলো দেখবেন অবশ্যই। এইচএসসির ক্ষেত্রে জিনিসটাকে সহজ করার জন্য ভিআর কে ধ্রুবক রাখা হয়েছে। কেন ধ্রুবক রাখলাম দেখো, একটু পরে দেখলাম। আমরা যারা ডিফারেন্সিয়েশন করছো তারা জানো যে আমরা যখন ডিফারেন্সিয়েশন করি তখন ধ্রুবক যেটা ম্যাথে যা ডিফারেন্সিয়েশন অধ্যায়টা করছো তারা দেখবা যে ধ্রুবক যে পদটা থাকে তাহলে আমরা বাইরে বের করে নিয়ে আসি। ঠিক আছে? তাহলে আমার কি ছিল যে এফ ইকুয়াল টু ডিপি ডিভাইডেড বাই ডিটি, এটা ছিল প্রথম। তারপরে লিখলাম এফ ইকুয়াল টু ডি, ডি বসালাম। এখন পি, পি এর মান কত বলেন? MVR। হ্যাঁ এম, এম ভি, বাট ওই রকেটের ক্ষেত্রে এই জন্য আর। ওকে, এবার ডিভাইডেড বাই কি? ডিটি গেল। এইবার তারপরে কি লিখতে পারি বলেন তো? এখন এই যে ভিআরটা, এই ভিআরটা কিন্তু ধ্রুবক। আমরা ধ্রুবক ভেবে নিয়েছি এইচএসসির ক্ষেত্রে, বাট এটা কিন্তু রিয়েল লাইফে ধ্রুবক না। কিন্তু প্রতি সেকেন্ডে কমতেছে জ্বালানি, কিন্তু এত পরিমাণে কমতেছে, আপনি কি জানেন যে পার সেকেন্ডে প্রায় 1000 কেজি করে জ্বালানি বা 2000 কেজি করে জ্বালানি কমে পার সেকেন্ডে, এত পরিমাণে, আরো বেশি। ঠিক আছে? তাহলে এত পরিমাণে জ্বালানি কমতেছে, তাহলে এই যে এত পরিমাণে জ্বালানি কমতেছে আমরা তো হিসেব করতে পারবো না। এই জন্য জাস্ট আমরা এইচএসসিতে যাতে আমাদের সুবিধা হয় তাহলে আমরা ভিআরটাকে ধ্রুবক ধরে নিয়েছি। তাহলে ধ্রুবক পদ হচ্ছে এই ভিআর। তাহলে ভিআরটাকে কি করলাম বলেন তো? আমরা ভিআরকে বাইরে বের করলাম। তাহলে বাইরে বের করলে কি থাকে উপরে বলেন তো? ডি আর উপরে এম ডিভাইডেড বাই ডিটি। বুঝতে পারছেন এইটুকু? জি ভাইয়া। আমরা ধ্রুবক ভিআর সেজন্য এ থেকে বের করে নিয়েছি। এই যে এই দেখেন এইটুকু, এই হচ্ছে কথা। এইবার তাহলে আমরা এই জিনিসটাই কি করতেছে, আমাকে ধাক্কা দিচ্ছে। এই জিনিসটার কারণে, এই লাইনটার কারণে আমরা আকাশে যাইতে পারতেছি, আমাদের রকেটটা আকাশে উঠতেছে এই জিনিসটার কারণে। ওকে, দেখো, অর্থাৎ রকেটটা যে উপরে উঠবে, উপরে ওঠার জন্য উপরের দিকে একটা ধাক্কা প্রয়োজন। উপরে ধাক্কা প্রয়োজন না? ধাক্কা না দিলে যাবে? ধাক্কা প্রয়োজন। উপরের দিকে এই একটা বল প্রয়োজন, আর এই বলটাই হচ্ছে এফ থ্রাস্ট। এফ থ্রাস্ট মানে কি? থ্রাস্ট মানে কি? ধাক্কা, মানে ঠেলা, ধাক্কা দিচ্ছি। তাহলে কাকে ধাক্কা দিচ্ছে? এফ। এফ তোমার যে এফ থ্রাস্টটা ধাক্কা দিচ্ছে বলেই রকেট পৃথিবীর বাইরে যাচ্ছে। বুঝতে পারছেন সবাই? মানে এক কথাই আমাদের রকেটটাকে, ভাই আরেকবার একটু বুঝান তো। ওকে ওকে বুঝাই দিচ্ছি। রকেটটাকে যে বলটা ধাক্কা দেয় উপরে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে আমি দেখাই, দেখাই এটা, হ্যাঁ না? ওকে, দেখো এইটা একটা রকেট না? আরে আল্লাহ, এটা ওকে, এইটা একটা রকেট না? এটা তো একটা রকেট। এখন এই রকেটটা উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে যাচ্ছে বলো তো? উপরের দিকে। উপরের দিকে যাচ্ছে। এখন উপরের দিকে কেন যাচ্ছে? নিচের দিকে একটা ফোর্স প্রয়োগ করতেছে, তাই জন্য উপরের দিকে যাচ্ছে। জি। এই যে নিচের দিকে ফোর্সটা প্রয়োগ করতেছে, এইটাকে আমরা বলতেছি কি বলেন তো? এফ থ্রাস্ট। মানে নিচের দিকে যে বলটা প্রয়োগ করতেছে রকেট, তাকে আমরা বলতেছি এফ থ্রাস্ট। এই যে দাঁড়ান, এফ থ্রাস্ট, এই যে এখানে আমরা এফ থ্রাস্ট বলতেছি ওইটাকে। এই যে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা, রকেটের উপরে নিয়ে যাওয়ার জন্য, রকেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য যে বলটা প্রয়োজন সেটাকে আমরা বলতেছি এফ থ্রাস্ট। আর এফ থ্রাস্ট সমান সমান এই যে এখানে পেলাম যে ভি আর ইন্টু ডিএম বাই ডিটি। তাহলে এটা হচ্ছে সূত্র, আমি এখানে লিখে দিচ্ছি ফর্মুলা। বুঝছেন? তাহলে কতটুকু রিডিং পড়তে হবে, কতটুকু মুখস্থ করতে হবে, কোনটা ঠুটস্থ করতে হবে, আমি সব কিছু দিয়ে দিছি। যা বাদ বাকি দায়িত্ব আপনাদের। ক্লিয়ার? ওকে, আজকে মনে হয় না এটা শেষ হবে না, কারণ গলায় ব্যথা, কথা বলতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছে। ওকে, দেখেন এখন এই যে একটা রকেট, এখন রকেটের ভিতরেও কিছু ইন্টারনাল কাজ আছে যেগুলো আমরা একটু ব্যাখ্যা করি। ওকে, দেখেন রকেট বুঝতে কি সমস্যা হচ্ছে কারোর? না ভাইয়া। না ভাইয়া। রকেটের জ্বালানি হিসাবে থাকে তরল হাইড্রোজেন। তরল হাইড্রোজেন অবশ্যই হাইলাইট করব, তরল হাইড্রোজেন।
কেন তরল অবস্থায় থাকে বলেন? তরল অবস্থায় থাকে কেন বলেন তো? জ্বালানি হিসেবে পুড়ে যায়। মাশাআল্লাহ, এরে তো আল্লাহ ব্রেন কক্ষ দিয়েছে। তাপমাত্রায় থাকে মনে হয় এই জন্য। মাশাআল্লাহ, তালি দে তালি দে তালি দে। আর কেউ? ঠিক আছে, আপনারা পারবেন না, এটাই স্বাভাবিক, আর আমি পারবো, এটাই স্বাভাবিক। দেখেন, বিষয়টা হচ্ছে এরকম যে রকেটের জ্বালানিটা কেন তরল অবস্থায় নিচ্ছে। আপনি তো বলবেন যে আইয়া 10 কেজি 20 কেজি করে হাতে করে নিয়ে যেত, সমস্যা কি ছিল, তরল অবস্থায় নেওয়া দরকার কি? দেখো, এখানে লিখে দিচ্ছি যে জ্বালানিকে বায়বীয় আকারে নেওয়া হয় না বা কঠিন আকারে নেওয়া হয় না। তার কারণটা কি? কারণ যদি কঠিন আকারে নেওয়া হতো তাহলে জায়গা দখল করবে বেশি। ওকে, জায়গা দখল করবে বেশি। কিন্তু আপনি যদি ওটাকে তরল অবস্থায় নেন তাহলে দেখবেন যে ওর হচ্ছে তোমার হচ্ছে কম জায়গা দখল করতেছে। বুঝতে পারছো? হ্যালো? জি, বুঝতে পারছি। এই কারণেই ওর জি কিন্তু কঠিন বা বায়বীয় অবস্থায় নেওয়া হয় না, তরল অবস্থায় নেওয়া হয়। এবং দহনের জন্য থাকে জারক পদার্থ। জারক পদার্থ তোমরা কেমিস্ট্রিতে শিখবা, জারক পদার্থ, বিজারক পদার্থ। এসএসসিতে ছিল, তাই না? জি, ছিল। কিন্তু ইন্টারমিডিয়েটে এইচএসসিতে যা আছে না, এটা বের করতে যে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। সমস্যা নেই, আমার কাছে শিট আছে, আমি দিয়ে দিবানি। ওই 5-7টা বিক্রিয়া করলে এনাফ, আর কিচ্ছু না। ওকে, তাহলে তরল অক্সিজেন O3, ওজোন গ্যাস। O3 কি আমরা কি বলি? ওজোন গ্যাস বলি। ঠিক আছে, এইটা এই যে মানে দহনের জন্য, মানে জ্বালানোর জন্য, এই যে জ্বালানি নিয়ে যাচ্ছি। এখন যদি তোমার আম্মু যদি চুলাতে রান্না করতেছে, সাপোজ, যে বসে আছে, যদি বাসায় মেজের কাঠি বা গ্যাস লাইট, দেশ লাইট না থাকে, তাহলে কি ওইটা জ্বলবে? চুলা জ্বলবে? না। না। হ্যাঁ, তাহলে আমি একটা ফিউল যে নিয়ে যাচ্ছি ওটাকে জ্বালানোর জন্য তো এলিমেন্ট লাগবে। সেই এলিমেন্ট হচ্ছে এই জারক পদার্থগুলো। যেমন দেখো, তরল অক্সিজেন মানে ওজোন গ্যাস, H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড। একটা জিনিস খেয়াল করে রাখতে হবে যে এই জ্বালানিটা কেবলমাত্র এই জারক পদার্থের উপস্থিতিতেই জ্বলতে পারে। এখন তোমার কথা হবে যে ভাইয়া, তাহলে কেন এই অক্সিজেন তারপরে হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে যাচ্ছে? ওরা তো চাইলে একটা গ্যাস লাইটে নিয়ে যেতে পারতো, টুক করে ধরাই দিত, উড়ে চলে যেত। মনে প্রশ্ন আসে না? হ্যাঁ। প্রশ্ন আসে। কিন্তু একটা জিনিস দেখো, এই যে তরল হাইড্রোজেন, এই তরল হাইড্রোজেনকে জ্বালাতে পারবে এই ওজোন গ্যাস, এই হাইড্রোজেন পারঅক্সাইড। তাছাড়া আর কেউ জ্বালাইতে পারবে না। ওকে, বুঝতে পারছেন সবাই? জি ওকে, কোনো সমস্যা হয়েছে এই পর্যন্ত বুঝতে? ভাই, একটু আরেকবার বুঝাবেন এটা? ওকে, আমরা আরেকবার বুঝিয়ে দিচ্ছি এটা। কেমন? দেখেন, আপনি চুলাতে রান্না করতে গেলে, চুলাতে রান্না করতে গেলে, চুলাতে রান্না করতে গেছেন, আপনার কি কি প্রয়োজন হবে? রান্না বান্নার তো জিনিসপত্র প্রয়োজন হবে। আপনার হচ্ছে ওই যে গ্যাস লাইট লাগবে না? জি ভাইয়া। জি ভাইয়া। এখন এই যে গ্যাস লাইট, কেন? আপনি তো একটা আগুনের কামানও নিয়ে আসতে পারেন, বা একটা হচ্ছে পুরো ওই যে আগ্নেয়গিরি থেকে যে এরকম লাভা বের হয়, ওইটাও নিয়ে এসে চুলা জ্বালাইতে পারেন, তাই না? নাকি চুলা জ্বালানোর জন্য এই অল্পটা দিয়ে হয়ে যাবে, তাহলে বেশি নিয়ে হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ, দরকার? ওইটাই। আপনি রান্নাঘর ধরেও জ্বালাই দিতে পারেন যে চুলায় আগুন ধরানোর জন্য। কিন্তু আপনার কি দরকার আছে ওই জিনিসটার? দরকার আছে? দরকার নাই। ঠিক তেমনই ভাবে দেখেন, এই যে যে জ্বালানিটা নেব, এইটা কেবলমাত্র এই অক্সিজেন, ওজোন গ্যাস এবং হাইড্রোজেন পার অক্সাইডই জ্বালাইতে পারবে। এই জন্য আমি অক্সিজেন এবং হাইড্রোজেন পার অক্সাইডই নিয়ে যাচ্ছি। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, চলেন নেক্সট দিকে চলে যাই। ওকে, এখানে আরেকটা জিনিস আছে, এটা একটু ছোট্ট একটা ম্যাথ, এমসিকিউতে। ওকে, এমসিকিউতে আসছে, এমসিকিউতে আসছে, এটা আমরা একটু সলভ করি। এই কনসেপ্ট ক্লিয়ার করতে করতে আর এমসিকিউ সলভ করতে করতে গেলে একটু ভালো হবে। ওকে, মহাকাশে অবস্থিত একটি শাটল যান, শাটল মহাকাশ যান, শাটল মহাকাশ যান, যা ওই রকেট ফকেট সবই একই জিনিস, ঠিক আছে? যানের ভর বলেন তো, এটা কিসের মান দেওয়া আছে? 3 × 10⁻³ কেজি। বড় হাতের এম। ইয়েস, কারণটা কি বলেন তো? ওটা রকেটের ভর। ওকে, রকেটের ভর, এজন্য বড় হাতের এম এর মানটা দেওয়া আছে। ঠিক আছে, সমস্যা নেই। এবং জ্বালানির ভর, জ্বালানি ভর, তাহলে জ্বালানির ভর দিয়ে কি দ্বারা প্রকাশ করি বলেন তো? ছোট এম। ছোট এম। কারণ কি? রকেট বড়, জ্বালানি ছোট।
ঠিক আছে? তাহলে আমরা এখানে বড় হাতের এম পাচ্ছি, ছোট হাতের এম এর মান দেওয়া আছে, আর এখানে জ্বালানি এত হারে এই যে এত হারে, এই যে এত হারে বলেছে, এটা কিসের মান বলেন তো? ডিএম ডিভাইডেড বাই ডিটি। জি, ডিএম বাই ডিটি এর মান। বুঝতে পারছেন? তাহলে উচ্চ অবস্থা দেওয়া আছে, আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে আমরা তো পাচ্ছি, আমরা এইটা পাচ্ছি বড় হাতের এম এর মান, এটা হচ্ছে ছোট হাতের এম এর মান, এটা হচ্ছে আমার ডিএম বাই ডিটি। ওকে, গেল। এখন ব্যাপারটা তাহলে এত সুষম দ্রুতিতে, দ্রুতি মানে কি বলেন তো? দ্রুতি ভি মানে এর হচ্ছে মান। বেগ। দ্রুতি মানে হচ্ছে বেগ। আর আমরা একটা জিনিস জানি যে রকেটের হোক আর যাই হোক, বেগ মানে হচ্ছে ভি আর। ওকে, ভি আর আমার মানটাও দেওয়া আছে। এখন বলেছে শাটল যানের ঊর্ধ্বমুখের ধাক্কা, উপরের দিকে উঠতে যে ধাক্কা, এই উপরের দিকে উঠতে ধাক্কা দেখে কি দ্বারা প্রকাশ করি বলেন তো? এফ থ্রাস্ট। হ্যাঁ, এফ থ্রাস্ট। সেই এফ থ্রাস্টের সূত্র, সেই এফ থ্রাস্টের সূত্রটা আমি এখানে বসাই দিছি, এফ থ্রাস্ট ইকুয়াল টু ভি আর ইন্টু ডিএম বাই ডিটি। ওকে, বুঝতে পারছেন? জি। ওকে, জি ভাইয়া, কিন্তু ভর দুইটার একটাও তো কাজে লাগলো না। কাজে লাগবে না তো? কাজে কেন লাগবে না? কারণ দেখেন, আপনি এই যে হারটা দেওয়া রয়েছে, আমার এখানে হারটা ডিএম বাই ডিটি দেওয়া রয়েছে, তাই না? ডিএম বাই ডিটি দেওয়া রয়েছে। তাহলে তার আমার কিছু লাগতেছে না। আমার সূত্রে কি ওইগুলো চাচ্ছে? সূত্র তো চাচ্ছে না, বুঝছেন? সূত্রে তো জি আমার ভাইয়া, চাচ্ছে না। যদি হারটা না দেওয়া থাকতো হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি ওই তখন দুইটা সমস্যা ভর দিয়ে ছিল। বের করে নিতে হ্যাঁ, হতো? তখন সমস্যা ছিল। আর হার তো দেওয়া থাকবেই, রকেট যদি জায়গা থেকে সরে তাহলে হার দেওয়া থাকবেই, বুঝছেন? এটা জি হচ্ছে কথা। ভাইয়া। ওকে, একদম ক্রিস্টাল ক্লিয়ার করবেন। এবার দেখেন, ভিআর এর মান কত? 150। আর ডিএম বাই ডিটির মান কত? এই যে ডিএম বাই ডিটি 5। তাহলে 150 ইন্টু 5 এত। আর যেহেতু এটা এফ থ্রাস্ট, এটা বলের মান, তাহলে বলের একক কি? নিউটন। হয়ে গেল। একদম সহজ না? এরকম জিনিসই আসবে আপনার এমসিকিউতে। যারা প্র্যাকটিস করবে না, যারা জিনিসটা জানে না, তারা কি করবে? ওয়াল্লাহ, এখানে ভর দেছে, এখানে আর একটা ভর আছে, এখানে এ সব কিছু তো দেওয়া রয়েছে, আল্লাহ বের করবো কি করে আমি? বিষয়টা হচ্ছে এরকম। আপনারা ওই অবশ্যই দুটা যোগ করে 9.8 দিয়ে গুণ করে দিবে। করলেও তো আপনার হচ্ছে মিলতেছে না, বুঝছেন? করলেও তো বুঝবে না যে চাইছে হ্যাঁ বল, ভাইয়া, তার মানে তারপরে ভর বলবে কি দিয়ে 9.8 গুণ। কোশ্চেন ভুল আসছে, কোশ্চেন ভুল। ওই তো সহজে কিন্তু কোশ্চেন ভুল, এটা মেনে নিবেন না। যত রকমের ট্রাই করা যায় 5-6 জন মিলে দরকারি ট্রাই করবেন, তারপরে যে বলবেন যে এটা ভুল। ওকে, হ্যাঁ, আমাদের ঢাকা বোর্ডে তো এসএসসি তে একটা কোশ্চেন আসছে ম্যাথে, ওটা ঠিক মানে অ্যান্সার বের হয়, সারা ক্লাস বলতেছে কোশ্চেন ভুল, আমাদের 2 বেঞ্চ ম্যাথ করে দিয়ে আসছি আমরা। যাই হোক, সমস্যা নেই। ওকে, দেখেন এই যে নিচের দিয়ে যা ধাক্কাটা দিচ্ছে, এইটা হচ্ছে এফ থ্রাস্ট, মানে এই যে জ্বালানি যে ধাক্কাটা দিচ্ছে, বুঝছেন? বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, চলেন আমরা নেক্সটের দিকে যাই। আমরা হচ্ছে 20-এ শেষ করে দেবো, 10টা 20-এ যতটুকু হয়। কারণ আমি চাচ্ছি না যে আপনাদের মাথা ঘুলাক। গতদিনকে পড়া কি ঘুলাইছে মাথায়? না ভাইয়া, সব অল্প সুন্দর করে না হয়েছে। ভাইয়া, অল্প পড়া ছিল, এই জন্য আমি চাচ্ছি যে এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টা আপনি ভালো করে শেষ করেন। ওকে, রকেটের ক্ষেত্রে এটাও ভেক্টর অল্প অল্প করে আগান। হ্যাঁ, বাস, বাট তাড়াতাড়ি শেষ হবে কারণ প্রতিদিন ক্লাস নিতে পাচ্ছি। বইটা বের হয়ে গেলে আরো ফাস্ট আগাইতে পারবো। রকেটের ক্ষেত্রে পৃথিবীর আকর্ষণের মধ্যে এবং মহাশূন্যের ত্বরণ, ত্বরণটা তো নির্ণয় শিখতে হবে, তাই না? এই যে আমাদের সামনে আসছে। আসসালামু আলাইকুম বোন। ও ঘুম থেকে উঠছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি। এখন আপনি কি ট্রাফিকের দায়িত্ব পালন করতে গেছিলেন? না, আমার আজকে নেট প্রবলেম হচ্ছে অনেক। আয় আল্লাহ, যাই হোক, সমস্যা নেই, চিল। ওকে, রেকর্ডেড করে নিয়েন, কোনো সমস্যা নেই। রকেটের ক্ষেত্রে পৃথিবীর আকর্ষণের মধ্যে এই পৃথিবীর আকর্ষণ আর মহাশূন্য, এই দুইটা কি বোঝেন? জি ভাইয়া, অল্প অল্প বুঝি। একটা হচ্ছে বায়ুমণ্ডলের মধ্যে আর একটা হচ্ছে বায়ুমণ্ডলের বাইরে। এইভাবে মনে রাখতে পারেন, যে পর্যন্ত আমার অভিকর্ষ ত্বরণ এই যে জি ইকুয়াল টু 9.8 কাজ করবে, সেই পর্যন্ত হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। ওকে, আর যে জি 9.8 আমাদেরকে আকর্ষণ করবে না, কাজ করা অফ করে দেবে, সেখান থেকে শুরু হচ্ছে মহাশূন্য। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এখন তাহলে ত্বরণ কিন্তু দুইটা জায়গায় হবে, দুই রকম। পৃথিবীর আকর্ষণের মধ্যে একরকম হবে, মহাশূন্যে আরেক রকম হবে। বুঝতে পারছেন? এই জন্য লিখেছি যে আকর্ষণের মধ্যে এবং মহাশূন্যে ত্বরণ নির্ণয়।
ঠিক আছে, চলো একটা সিম্পল উদাহরণের মাধ্যমে দেখে আসি আগে। একটা উদাহরণ দেখো এই কনসেপ্টটা বোঝার আগে। একটা বক্স, ওকে, 2 কেজির একটা বক্স, জাস্ট 2 কেজি। উপরের দিকে একটা বল টানতেছে, নিচের দিকে একটা বল টানতেছে, ঠিক আছে। সাপোজ, ঠিক আছে, একটু মজা দিয়ে বুঝাই। এখানে হচ্ছে ইভা আছে আর এখানে ফারিয়া আছে, ওকে, এই দুইটা বান্ধবী আছে। এখন এদের বিএফ হচ্ছে একজন, এখন টানাটানি করতেছে যে না বান্ধবী এটা আমি নেব, না বান্ধবী এটা আমি নেব, দুইজন টানাটানি করতেছে। এখন বিএফ এর ওজন হচ্ছে 2 কেজি, বুঝলেন, মানে কতটা হালকা পাতলা, কোলে করে ঘুরে নিয়ে বেড়াবে। এখন সাপোজ এখন আমি আমি এসে বললাম যে টানাটানি তো করতেছেন, করেন, সমস্যা নেই। এখন আমাকে বের করে দেন যে লব্ধি, এই যে দুইজন টানাটানি করতেছে, একজন করতেছে কত 20 নিউটন, ইভা টানতেছে 20 নিউটন বলে, আর ফারিয়া টানতেছে কত 10 নিউটন বলে, ওকে। এখন আমি এসে প্রশ্ন করলাম যে আপনাদের লব্ধি বল কত বলেন তো, লব্ধি বল কত? 10 নিউটন। ওকে, আপনারা তো জানেন, আমি আগে বলি, আপনি লব্ধি বল কত এবং লব্ধির ত্বরণ কত, জাস্ট কনসেপ্টটা বোঝেন। এখন লব্ধি বল, সে লব্ধি যাই হোক না কেন, নির্ণয় সূত্র কি বলেন তো, ভেক্টর শিখাইছিলাম, p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। ওকে, তাহলে লব্ধি বলকে আমরা কি লিখতে পারি বলেন তো, এফ নিট, এন ই টি, এফ নিট। লব্ধি বল কেন ভাইয়া আর দিব না? কেন? আমরা তো ভেক্টরে আর শিখে আসছি। ভেক্টরে আর দিয়ে আপনি আর দিয়ে শিখছেন, বাট আমি ওখানে লব্ধি কি আমরা বল শিখছিলাম? না লব্ধি বেগ শিখছিলাম, যে লব্ধি বেগ নির্ণয় করো, তখন √π² + q² + 2pq cos আলফা, বুঝছেন? আপনি কি দিয়ে জি। প্রকাশ করেন এটা মেন কথা না, ঠিক আছে। আমি আপনাকে বোঝাই, ধরেন আমাদের লামি আপু গরুর মাংস রান্না করেছে। গরুর মাংস রান্না করতে পারেন না খাইতে পারেন বোন? এটা একটা না, মানে আমি খাইও না, ওকে, ঠিক রান্না তো আছে, দূর। ঠিক আছে। গরুর মাংস, ধরেন ও হচ্ছে মুরগির মাংস, মুরগির রোস্ট খাচ্ছে, এখন মুরগির রোস্ট রান্না করছে, ঠিক আছে। এখন আপনি বিভিন্ন কিছু দিয়ে সাজাইতে পারেন না এই রান্নাটাকে, না ডেকোরেশন করতে পারি পারেন না, না? তবে পারলে আরে আল্লাহ রে, অবশ্যই পারবো। ধরেন আপনি পারেন, ঠিক আছে। হ্যাঁ পারি। ডেকোরেশন করার জন্য বিভিন্ন এ পাতা ও পাতা, তারপরে লেবু দিলেন, হ্যান ত্যান সাত সতেরো দিয়ে সুন্দর করে সাজাচ্ছেন, কিন্তু ওই যে মুরগির রোস্টের স্বাদ কি চেঞ্জ হচ্ছে, বা ওই মুরগির রোস্টের নাম কি অন্য কিছু হয়ে যাচ্ছে? না জিনিসটা হচ্ছে এইটা, এই যে আপনার সূত্রটা, এই সূত্রটা হচ্ছে ওই মুরগির রোস্ট। আর আপনি অবস্থান ভেদে, যখন আমি বলতাম যে লব্ধি বেগ, তখন আর দিয়ে প্রকাশ করতাম, আর যখন আমি বলতেছি লব্ধি বল, বলের লব্ধি, তখন এফ নিট, এন ই টি। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। যদি আমি লব্ধি ত্বরণ, আর দ্বারা কি বুঝছো? আর দ্বারা ভেক্টর, মানে এর দ্বারা তো ফুল আর দ্বারা হ্যাঁ, আর দ্বারা হচ্ছে লব্ধি বেগকে বোঝায়, আর দ্বারা লব্ধি বেগকে প্রকাশ করা হয়, বুঝছেন? মানে আপনি যদি লিখতে চান যে বেগ ভি, ওই লব্ধি বেগ ভি লিখবো, তাও সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি বললাম না যে আপনি মুরগি রান্নার পরে উপরে কি ছিটাচ্ছেন সেটা মেন কথা না, মেন কথা হচ্ছে আপনার মুরগি রান্না ঠিক আছে কিনা, এই যে আপনার হচ্ছে সূত্রটা ঠিক আছে কিনা, বুঝছেন? ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, জি তাহলে ভাইয়া। এবার যদি বলতো যে লব্ধি ত্বরণ, তাহলে কি লিখতাম বলেন তো, বলেন, লব্ধি ত্বরণ তাহলে কি লিখতাম? ওটা হচ্ছে এ, ত্বরণ তো এ দিয়ে প্রকাশ করে না। এ নিট, কিন্তু আমার ইচ্ছা, এই যে আমি পরে দেখে নেন এখানে এ শুধু লিখেছি, এ কিছু যায় আসে না, বুঝছেন, কোনো ব্যাপার না। কিন্তু বলের ক্ষেত্রে অবশ্যই এফ নিট লিখবেন। এখন সূত্র হচ্ছে √π² + q² + 2pq cos আলফা, এইটা। এখন মান বসান, পি এর মান কত, পি মানে হচ্ছে প্রথমটা, তাহলে প্রথমটা কত ছিল, বড়টা ছিল না 20। 20, তাহলে এই যে 20 দিলাম, তারপরে স্কোয়ার, তারপরে কিউ 10, তারপরে 2 2, এবার পি 20 10 cos 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি দিলাম বলেন আমাকে, জাস্ট এক্সপ্লেইন। কেউ পারবে? সরলরেখা যাচ্ছে। আপনার কথা ঠিক আছে, কিন্তু উত্তর ভুল আছে। দেখেন, যখন একটা হ্যাঁ কথা ঠিক আছে, উত্তর ভুল আছে, আমি বললাম না যে দেখেন আপনার কথা ঠিক আছে যে লম্বা বরাবর যাচ্ছে, এই দেখেন দুইটা বল
এ নামক বল এইদিকে কাজ করতেছে, বি নামক বল এইদিকে কাজ করতেছে, একে অপরের বিপরীত। ওই ভেক্টর নির্ণয়ের সময় কি পড়ছিলাম মনে আছে? এই যে এইদিকে একটা বল, এইদিকে আর একটা বল, এই মাঝখানের কোণটাই হচ্ছে থিটা। জি ভাইয়া। তাহলে এই যে আপনি এই টোটাল এই থেকে এই যে এইটা কত 180 ডিগ্রি না? জি তাহলে এই দেখেন এই যে বস্তুটা, এই যে এখানে যে বস্তুটা, এই বস্তুটার ক্ষেত্রে এই থেকে এইটা, এই টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। বুঝতে পারছেন? এই জন্য আমরা এখানে 180 লিখেছি। এই হচ্ছে কথা, এই জন্য 180 দিছি। হয়ে গেল। তাহলে সব ক্যালকুলেশনে পাতান, ক্যালকুলেটরে 10 নিউটন বল আসবে। তাহলে আমার প্রথম উত্তর বের হয়ে গেছে যে লব্ধি বল কত। কিন্তু টানাটানি তো ছাড়িনি, একজনের বিএফ আর একজন নেবেই, ঝগড়া করতেছে। আরেকটা ত্বরণ কি ছিল যে লব্ধি ত্বরণ। ওকে, লব্ধি ত্বরণ নির্ণয়। এখন লব্ধি ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্র ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে ত্বরণ নির্ণয় সূত্র কি? ত্বরণ নির্ণয় সূত্র হচ্ছে আপনি বলবেন v - u ডিভাইডেড বাই বাই এম। এইটা বলবেন, কিন্তু না, এটা তো হচ্ছে সরলরেখী পথে, বাট এটা তো উড়াউড়ি করতেছে। উড়াউড়ি করলে তো একটু কাহিনী করতে হবে। f = m a, আর a = কি হবে তাহলে? f এফ বাই ডিভাইডেড বাই এম। m। এইটা বের করা যায় না নিউটনের দ্বিতীয় ল থেকে, সেকেন্ড ল থেকে? তাহলে এইটা জি হচ্ছে ভাইয়া। ত্বরণ। ভাইয়া। ওকে, দেখেন আমি লব্ধি ত্বরণ বের করতেছি। তাহলে এখানে লব্ধি ত্বরণের ক্ষেত্রে আমি একটা কথা বলি, এই এফ এর সাথে এই ত্বরণের কি সম্পর্ক বলেন তো? সমানুপাতিক। সমানুপাতিক। সম্পর্ক। এফ এর সাথে এই ভরের কি সম্পর্ক বলেন তো? এম এর সমানুপাতিক। সমানুপাতিক। সম্পর্ক। মানে এইটা বাড়ালে এইটা অটোমেটিক বাড়বে, এইটা বাড়ালে এইটাও বাড়বে। ক্লিয়ার? জিনিসটা হচ্ছে এইটা বোঝাচ্ছি। এখন তাহলে আপনার এইটা যদি লব্ধি, আমি কালকে বুঝাইলাম না যে হচ্ছে কি জানি এটা বলতে গেছিলাম, ভুলে গেলাম। যাই হোক, আপনি এই বাম পাশে যা বসাচ্ছেন ডান পাশে তাই সেম টু সেম হচ্ছে না? তাহলে আপনি যদি বাম পাশে দেখেন যে বলেছে যে লব্ধি ত্বরণ, মানে লব্ধি ব্যাপারটা অ্যাড করেছে, তাহলে আপনি অবশ্যই যে এখানে বলটা দিবেন, এই বলটা কিন্তু নর্মাল বল না, অবশ্যই লব্ধি বল এন নিট। ঠিক আছে, এফ নিট। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাইয়া। যদি আপনাকে শুধু বলতো যে ত্বরণ নির্ণয় করেন, তাহলে আপনি a = f/m দিতেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে বলেছে যে লব্ধি ত্বরণ, তখন কিন্তু অবশ্যই আপনাকে লব্ধি বলটা ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? অবশ্যই জি লব্ধি ভাইয়া বুঝতে এর পারছি। নিটটা ব্যবহার করতে হবে। এই জন্য এগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, মাথায় একেবারে গেঁথে যাবে, তখন আর কোনো সমস্যা নেই, দেখলেই বুঝতে পারবেন যে কি ব্যবহার করতে হবে। তাহলে দেখেন এন এফ নিটের মান কত? 10/6। ভাইয়া লাস্টে গিয়ে কি এ দিব? হ্যাঁ, লাস্টে এ দেন। আপনি যদি এখানে এ নিট দিতে চান তাও হবে, তা কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা, আপনি এ দিয়েন, কোনো সমস্যা নেই। বুঝছেন? এই আর কি। এবার দেখেন জি যে ভাইয়া। কি দিয়ে প্রকাশ করতেছেন এইটা মেন কথা না। ঠিক আছে, আমি বললাম যে লব্ধি বেগ পিয়াল, লব্ধি বল পিয়াল পি সমান সমান 10 নিউটন। কোনো সমস্যা আছে? অ্যান্সার কি সমস্যা হয়েছে কোনো অ্যান্সারে? না ভাইয়া। তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু দিয়ে আইসেন না তো, স্যার কিন্তু বেদ ভেঙে দেবে একদম। ওকে, কোনো সমস্যা নেই, দিলে কোনো সমস্যা নেই। আপনি জিজ্ঞাসা করবেন যে স্যার আপনি কেন রাখছেন? সমস্যা করে মায়ের প্রতি চালা বলে আমি যেটা দেখছি ওটাই দাও। ওইটা দাও, বোর্ডের খাতা তো আপনার কলেজের স্যার দেখবে না, তাই না? আপনি একটা মিসকে হাসি দিয়ে চলে আসবেন, স্যার ঠিক আছে সমস্যা নেই, আপনি কাটছেন কোনো ব্যাপার না, বোর্ডে তো আমার খাতা দেখবে না। তখন তার বোর্ডের খাতা তো আপনার মতো ফালতু কেউ দেখবেন না, তাই না? যারা কাটবে তারা ফালতু লোক, মনে করবে তুমি তার কাছে পড়ো না এই জন্য কাটতেছে। ওকে, গেল। এবার লব্ধি ত্বরণ, তাহলে এই সূত্র এবার দিয়ে, তাহলে এফ নিটের মান 10, এম এর মান কত? 2 কেজি। এই 2 কেজির বিএফ, 2 কেজির বিএফ না, বিএফ এর ওজন কত? 2 কেজি। দিবা তো? জি ভাইয়া। এই কোলে করে ঘুরে নিয়ে বেড়াবো, 2 কেজির জিনিস পাইছি। ওকে, তারপরে এটা বের করবে, এটা রেখে দিলাম, তাহলে এর মান কত বেরোবে? 5। ওকে, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, আমরা এই পেজটা পড়াই শেষ করে দেবো। ঠিক আছে, বেশি পড়াবো না, কারণ বেশি গেলে মাথা হ্যাং হয়ে যাবে। ভাইয়া ওখানে এম এর মান কোনটা হবে, মানে যেটা নিয়ে টানাটানি করবে ওটা? হ্যাঁ, তা এম এর মান তো আর আছে, এখানে দেখতে পাচ্ছেন কি? আর আপনি কি এম এর না মান আর তো। পাচ্ছেন? এখানে এম এর মান এই জিনিসটার মধ্যে টানাটানি করতেছেন আপনি, যে আপনার বিএফ নিয়ে টানাটানি করতেছেন, বুঝছেন? মানে স্টুডেন্টদের ভুল আনার জন্য তো অনেক সময় জি হ্যাঁ, অনেক অনেক কিছুই দিতে এক্সট্রা পারবে। ইনফরমেশন
অনেকে দেওয়া দিতে পারে থাকে। যে হচ্ছে এখানে বললো যে 10 নিউটন 20 নিউটন 20 নিউটন মানের 30 কেজি একটা হচ্ছে ভর, ওকে 30 কেজি ভর, এখানে হচ্ছে এটা হচ্ছে 40 কেজি ভর। আপনি এগুলো নিয়ে কাজ করবেন না, আপনি জাস্ট কাজ করবেন কাকে নিয়ে টানাটানি করতেছে, বুঝছেন? জি জি, ওইটাই ওইটাই। ওইটাই। Okay. এবার দেখি নিচের দিকে আসি, এবার আমি এই কেসের মধ্যে ঢুকি। এখন তো আমরা টানাটানি করতেলাম, এখন রকেটের মধ্যে আসি। একই উদাহরণটা যদি আমরা রকেটের ক্ষেত্রে বিবেচনা করি, আমি আপনার আগে, হ্যাঁ এখানে একটা কথা, সেটা হচ্ছে শর্টকাটটা, যেটা এখানে একটা শর্টকাট দেখাইছি আমি, এটা আপনারা ভেক্টরে শিখে আসছেন, তারপরে আমি এটা বলি যে এই যদি আপনি এত বড় করে বের করতে না চান, ঠিক আছে, লব্ধি বল কিন্তু একদম সহজে বের করা যায়, বড়টা মাইনাস ছোটটা, দুইটা বল দিয়ে যদি দেওয়া থাকে আর মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, বোঝেন কথা, দুইটা বল যদি দেওয়া থাকে আর দুইটা বলের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে বড় মাইনাস ছোট দেবেন, বড় মাইনাস ছোট, বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে বড় বল ছিল কি 20 আর ছোট বল ছিল কি 10, তাহলে দুটো বিয়োগ করলে দেখেন হচ্ছে 10 চলে আসছে, এই যে 10। ওকে, এখন দেখেন আমি রকেটের ক্ষেত্রে আসি, আমরা একই উদাহরণ রকেটের ক্ষেত্রে, এই একটা রকেট। এখন রকেটের উপর দিকে রকেট কি বল প্রয়োগ করতেছে? এফ থ্রাস্ট। উপরের দিকে যাচ্ছে রকেট কি কারণে? এফ থ্রাস্টের কারণে। আর এই যে এফ থ্রাস্ট যাচ্ছে, তাহলে তার নিচের দিকে আরেকটা বল ক্রিয়া করবে, অবশ্যই ক্রিয়া করবে, নয়তো সে উপরে উঠবে না, এটা হচ্ছে থার্ড ল। ওজন কোন দিকে, রকেটের ওজন কোন দিকে কাজ করে বলুন তো? কোনো বস্তুর ওজন কোন দিকে কাজ করে? নিচের দিকে। অবশ্যই নিচের দিকে, এই জন্য তো এই যে এইটা দিছি কালো দাগটা নিচের দিকে দিয়েছি, বুঝছেন? কালো দাগটা নিচের দিকে দিয়েছি। এবার দেখেন তাহলে উপরের দিকে যাচ্ছে এফ থ্রাস্টের কারণে, আর নিচের দিকে ওজনটা ক্রিয়া করতেছে, রকেটের যে ওজন, মোট ওজন, ওইটা তোমার নিচের দিকে ক্রিয়া করতেছে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এম জি, এটা সারা জীবন পড়ে আসছেন আমরা। জি ভাইয়া। জি Okay. ভাইয়া। তাহলে এই যে ডাব্লিউ ইকুয়াল টু এম জি, এই ছোট হাতের এম মানে কিন্তু এম টোটাল, দেখেছেন ঘোলানো শুরু হয়েছে, মানে ছোট হাতের মানে কিন্তু কেন ভাইয়া এখানে ছোটাতে মানে এম টোটাল কেন? তাহলে এই ভিতরে 100 জন যাত্রী আছে, সেই যাত্রীগুলো কি দোষ করেছে, তাদের ভর ধরবেন না আপনি? ছোট হাতের এম মানে কি? ছোট হাতের এম মানে শুধু বুঝতে ফিউলের ভর, পারছি। শুধু ফিউলের ভর। তা শুধু রকেটে কি শুধু ফিউল আছে? মানুষও তো আছে, তাই না? তাদের ভর ধরবেন না আপনি? এই জন্য এই ছোট হাতের এম মানে এম টোটাল, এইভাবে এই চিত্র দিয়ে মাথায় ঢুকাবেন, 100 বার পড়বেন, সমস্যা নাই, বাট মাথায় যেন গাঁথে, ঠিক আছে? ওকে, বুঝতে পারছেন এই কথাটা? ইকুয়াল এম টোটাল মানে এমটিজি লিখলে হবে না? হ্যাঁ, কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে আমি যদি ডাইরেক্ট লিখতাম আপনি হয়তো বুঝতেন না যে কি কারণে লিখলাম, সেই জন্য আমি এইভাবে লিখে দিছি, বুঝতে পারছেন? আমার বইটা ওইভাবে লেখা হয়েছে যাতে আমি জি ভাইয়া। আমার অবর্তমানে, আমি যদি কোনোদিন মারা যাই, আমি যদি কোনোদিন না থাকি, তাও যাতে আপনার বিনা সাহায্যে আপনারা পড়তে পারেন, বুঝতে পারছেন? এতটা সহজ সাবলীল ভাষা লিখে দিছি। এই টপিকটা আপনি বই খুলে জাস্ট দেখেন, প্রথম কথা বইতে নাই, আপনি আপনার বই খোলেন, বই খুলে দেখবেন যে এই টপিকটা নাই, টোটালি নাই, বুঝছেন? বইটা অনেকটা নোট করার মতো। ওইটাই আমি সেটা তো বোঝাচ্ছি যে আমার যে জিনিস আমি নোট করে রাখছিলাম, আমি তো একটা রেজাল্ট করে আসছি, আমি তো জানি যে কি কি পড়া লাগবে, কি কি নোট করে আসছিলাম, ওইটাই আপনার জাস্ট যে জিনিসগুলো প্রয়োজন সেটাই, তাছাড়া কিছু না, এই আর কি। ওকে, তাহলে আমরা এখানে এমজি, আর এই এমজির পরিবর্তে আমরা এটা লিখতে পারি, যে এখানে এটা লিখতে পারতাম যে ডাব্লিউ টি, না সরি কি লিখতেছি, ডাব্লিউ ইকুয়াল টু এম টি দিয়ে জি, এমটিজি, বুঝতে পারছেন? এমটি মানে কি? এম টোটাল। এই হচ্ছে কথা। যাক, আমরা এই সূত্রটা দেখাই দিয়েই আমরা শেষ করে দিব, কোনো ব্যাপার না। ওকে, দেখেন এখন এইবার টোটালে কি হচ্ছে মানে সব এর মধ্যে সব আছে, সব আছে, ওই ছোট হাতের এম প্লাস বড় হাতের এমও আছে, বুঝতে পারছেন? পরের লাইন, এই যে পরের লাইন লিখে দিচ্ছি, দেখেন এই যে হ্যাঁ কি হয়েছে, রকেটের ভর, যাত্রীর ভর, জ্বালানির ভর, এই সবকিছু তিনটা সবকিছু ভরই আছে, কি হচ্ছে হ্যাঁ এম টোটালের মধ্যে আছে সবকিছু। ওকে, দেখেন যে এখানে এম দ্বারা কি বোঝানো হয়েছে? এম টোটালকে। আর এম টোটাল মানে কি? বড় হাতের এম প্লাস রকেটের বডির ভরকে কি বলা হয়? রকেটের বডির ভরকে আমরা এম দ্বারা, বড় হাতের এম দ্বারা প্রকাশ করি। আর এটা হচ্ছে জ্বালানি,
জ্বালানির ভর, বুঝছেন? তাহলে সব কিছু বোঝা গেল যে কি দিয়ে কি কাহিনী করছি আমরা এখানে। এখানে এম বলতে রকেটের নিজস্ব ভর, এবং আবার আমি লিখেও দিছি, কিন্তু ওই উপরে লিখে দিয়েছিলাম, তারপর এখানে লিখে দিছি নিজস্ব ভর, বড় হাতের এম, বড় হাতের এম এবং জ্বালানির, ধরো কি লিখেছি বুঝি না, ধরো ওয়েট ঘোরাচ্ছে আমার। ছোট হাতের এম দিয়ে আমি রকেটের নিজস্ব ভর এম কে বোঝাইছি, এবং জ্বালানির ভরকে এম। এখানে একটা কথা আমার কেন ঘোলাচ্ছে আমি বলি তোমাকে। এখানে কিন্তু এই যে ছোট হাতের এম বলতে, এই এম বলতে কি বোঝাচ্ছে বলেন তো? বড় হাতের এম প্লাস ছোট হাতের এম। বুঝতে পারছেন কি এই জিনিসটা? এই জিনিসটা বুঝতে পারছেন একবারে লাভ দিয়ে? আরেকবার বুঝেন ভাইয়া। ওকে, দেখেন বিষয়টা ভালো করে বোঝেন। এই শুধু এই সূত্রের ক্ষেত্রে ছোট হাতের এম, এই যে আমি ওজনের ক্ষেত্রে ওজন যে ব্যবহার করতেছি, ওজন, তাই না? এখানে এম ইকুয়াল টু, এই যে এখানে এম, এখানে কি ব্যবহার করব? এম টোটাল না? তাহলে এই এম জি সমান সমান ভাইয়া। কি এম টোটাল লেখা যায়? এম টোটালটা আমি এম টি দ্বারা লিখলাম। ওকে, এইবার এই এম টোটালকে কি লেখা যায় বলুন তো? বড়তার এম প্লাস ছোটতার এম লেখা যায়? হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা লেখা যায়। মানে আমি ভাঙতে ভাঙতে আসলাম। তাহলে এই ফার্স্ট লাইন থেকে লাস্ট লাইনে লাভ দেওয়া যায়? জি ভাইয়া। ওকে, তাহলে একই কথা, মানে এম সমান সমান বড় হাতের এম প্লাস ছোট হাতের এম, এইটা। আর এইটা মানেই তো এম টোটাল। বুঝলেন? নিজে নিজে প্র্যাকটিস করবেন, নিজে নিজে বুঝবেন, তাহলে একদম সহজ হয়ে যাবে। দেখেন, সেজন্য আমি বলছি যেখানে এম, এখানে এম বলতে কি বোঝানো হয়েছে? বড় হাতের এম প্লাস ছোট হাতের এম এর সমষ্টিকে বোঝানো হয়েছে। বুঝতে পারছেন কি বলছি? জি ভাইয়া। জি এই ভাইয়া। কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে ছোট হাতের এম ইকুয়াল টু বড় হাতের এম প্লাস এটা। আর আমি এইটাকে ডাইরেক্ট একবারে লিখতে পারি এম টি। ওকে, এই, তাছাড়া কিছু না। এবার দেখেন, তাহলে এইবার আমি এর ক্ষেত্রে, আমি এই অবস্থার ক্ষেত্রে আমাকে বললো যে লব্ধি বল কত। তাহলে আগে ওই যে টানাটানি করছিলাম যে সিস্টেমে, ঠিক সেম সিস্টেমে আমি বের করব। সেম সিস্টেমে ওখানে কি করছিলাম? উপরেরটা মাইনাস নিচেরটা না? এই জি ভাইয়া। আপনি জি ভাইয়া। এইটা দাঁড়ান আমি দেখাই। আপনি এই, ওয়েট, হাই হাই, কি হচ্ছে? দেখ, অটোমেটিক সব সিলেক্ট হচ্ছে, কি একটা অবস্থা। এই থাম, অটোমেটিক সব সিলেক্ট হয়ে চলে যাচ্ছে। ওকে, একটা জিনিস দেখেন, এই যে 10 নিউটন ধরেন সাপোজ এফ থ্রাস্ট। ওকে, এই যে 10 নিউটন, এই যে 10 নিউটন, এটা হচ্ছে এই যে এইটা ওজনটা। ওকে, আর এই যে এইটা, এটা হচ্ছে রকেটের ভর। বুঝতে পারছেন কাহিনী? সেম টু সেম জিনিস না? জি ভাইয়া। ওকে, যদি সেম টু সেম জিনিস হয়, 10 নিউটনটা কি টোটালটা নাকি জ্বালানি? ওজন, এইটা ওজন, ধরেন এই টোটালটার ওজন, এই টোটালটার ওজন হচ্ছে 10 নিউটন, সাপোজ 10 কেজি। মানে আমি তো মানটার আমি জাস্ট বুঝাইছি আপনাকে যে কিভাবে বেরো করতে হয়। বুঝতে পারছেন কিভাবে বেরো করতে হয়? এইটা কোন কি নিউটন কেজি জি এটা ভাইয়া। ম্যাটার না, আমি জাস্ট আপনাকে বুঝাচ্ছি এইটা কাকে নির্দেশ করতেছে, এইটা, এইটা কাকে নির্দেশ করতেছে, এইটা। আর আপনার এই যে 2 কেজি, এটা নির্দেশ করতেছে রকেটের ভরকে। বুঝতে পারছেন? মানে আমি সেম কেসে নিয়ে আসার চেষ্টা করলাম। মানে এই রকেটটাকে আপনি যখন আপনি খাতায় করবেন, তখন রাফে এই একটা বস্তু চিন্তা করে নেবেন যে উপরে টানতেছে এফ থ্রাস্ট, মান হচ্ছে এত, আর নিচেই টানতেছে হচ্ছে কি ওজন, ডাব্লু সমান সমান হচ্ছে 20, সাপোজ ধরে নিলেন। তাহলে এর লব্ধি কি হবে? সেম টু সেম ভাবে এখানে যেভাবে নির্ণয় করেছি, ঠিক সেম টু সেম ভাবে না? এই যে এখানে এইটুকু যেভাবে নির্ণয় করলাম। তাহলে দেখেন, কিন্তু আমরা এখানে শর্টকাটটা ইউজ করব, অত লং কাট ইউজ করার টাইম নাই, শর্টকাটটা ইউজ করব। দেখেন শর্টকাটটা কি, বড় বল মাইনাস ছোট বল না? এই যেখানে শিখে আসলাম। হ্যালো, জি ভাইয়া। এখানে শিখে আসলাম না যে লব্ধি বল সমান সমান বড় বল মাইনাস ছোট বল। এখন বলো তো এফ থ্রাস্ট বড় নাকি ওজনটা বড়? ট্রাস্ট না থ্রাস্ট ওটা বড়। হ্যাঁ, ওইটা হচ্ছে থ্রাস্ট বড়। কারণ কি, ওজন যদি বড় হতো তাহলে ওই রকেটটা একদম দাঁড়ায় থাকতো, মানে তোমার ভূমিতে, ও আর নড়চড় করতে পারতো না। বাট এ তো ধাক্কা দিয়ে উপরে নিয়ে চলে গেছে, মানে এই জিনিসটা অবশ্যই বেশি বড়। সব ক্ষেত্রে হচ্ছে তোমার এফ থ্রাস্ট বড় হবে ওজনের থেকে, নয়তো তোমার রকেটটা উঠতে পারবে না। বুঝতে পারছো
ক্লিয়ার? জি ভাইয়া ওকে, জি ভাইয়া তাহলে এবার বড়টা মানে ছোটটা করব। এই যে এখানে করেছিলাম বড়টা মানে ছোটটা, তাহলে এই যে দিছি দেখো লব্ধি বল, দেখছো হেভ থ্রাস্ট মাইনাস ডাব্লু। এবার শুধু মান বসাবো, আমি শুধু মান বসাবো। ওকে, শুধু মান, দেখো যে শুধু মান আর কিছু না। দেখো এফ নিট, এফ নিট মানে কি, এফ নিট হোক আর যাই হোক, এফ ইকুয়াল টু কি এম এ না, আমরা এটা জানি, আমরা এটা জানি জি কিনা বলো। ভাইয়া ওকে, ভাইয়া তাহলে এই যে এফ নিট বা যাই বলো না কেন ওইটার মান আমি এখানে বসা দিছি এফ এম এ। এফ থ্রাস্ট, এই যে থ্রাস্ট, আর ডাব্লুর মান কি, ডাব্লুর মান কত এমজি, তাই না? এমজি ওকে, এইবার এই যে এখানে যে ছোটাদের এমটা, এই এমটা কি নির্দেশ করতেছে বলো তো, বড় এম টোটাল, এম টোটালকে নির্দেশ করতেছে, উপরে দেখে আসলাম না? জি ভাইয়া ওকে, তাহলে আমি মান বসাচ্ছি টোটাল, এই টোটাল অংশটা আমি মান বসাচ্ছি, টোটাল অংশটা, ঠিক আছে? এবার এম টোটাল বসালাম, থাকে কি এ, সেই এ, এই যে গুণাকারে এফ থ্রাস্ট, এফ থ্রাস্টে রাখলাম, এফ থ্রাস্টেরও অন্যতা লিখতে পারবো। এবার এম জি, এখানে যে ছোট্টটা এম, মানে যেখানে এমটা পাচ্ছি সেখানে এই এমটা কি বলতো, এমটা এম টোটাল, অবশ্যই এম টোটালকে রিপ্রেজেন্ট করবে, বুঝতে পারছো? এই এম এ আর এম জি দুইটা একই জিনিস না? একটা হচ্ছে মাটিতে, একটা হচ্ছে আকাশে। জি ভাইয়া তাহলে জি ভাইয়া তাহলে এরা যদি একই জিনিস হয় তাহলে এ কি দোষ করেছে, এ কি দোষ করেছে, এও তো একই জিনিস। সেজন্য যদি আমি এখানে এম টোটাল বসাই, অবশ্যই এখানেও এম টোটাল বসাইছি, বুঝতে পারছেন? জি ভাইয়া ওকে, এবার তারপরে জি ভাইয়া এইবার আমরা যেহেতু লব্ধির ত্বরণটা বেরো করব, লব্ধির ত্বরণ কি বুঝাইলাম এ দ্বারা, তাহলে এ বেরো করব। এবার দেখেন, তাহলে এই যে এম টোটাল গুণ আকারে আছে, কি হয়ে গেল, ভাগ হয়ে গেল, আর বাদ বাকি অংশ উপরে ওই যে থেকে গেল, বুঝতে পারছেন কিছু? জি ভাইয়া সবাই বুঝতে পারছেন কিনা অবশ্যই বলবেন, কিন্তু বুঝতে না পারলে 100 বার বুঝাবো, সমস্যা নেই। ওকে, এইবার এফ থ্রাস্টের মান কি বলেন তো, এফ থ্রাস্ট কি পড়ে আসছিলাম, ডি এম বাই ডিটি, আর সামনে কি ছিল ভি আর, সূত্র ছিল ভি আর ইন্টু ডি এম বাই ডিটি, ওই প্রথমের পেজে আমি শিখাচ্ছিলাম এটা, মনে আছে ফর্মুলা লিখে, জি ভাইয়া জি ভাইয়া এই জিনিসটাই আমি জাস্ট মান বসাইছি, এই যে এখানে মান বসাই দিলাম। ওকে, মান বসালাম, আর যা তা তাই, এই যে এম টোটাল জি, এম টোটাল জি, এম টোটাল, এম টোটাল, বুঝতে পারছেন? গেল, এই যে পাশে সাইড নোট। জি ভাইয়া এইবার তারপরে কি, তারপরে দেখো যে একটা বিষয় সেটা হচ্ছে, এবার তুমি এই অঙ্কটা করছো না, এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, এটা জাতীয় অঙ্ক ছিল, এটা করছিল না? জি ভাইয়া ওকে, এখন তুমি এইটার আরেকটা ইনভার্স সিস্টেমে যাইতে বলতো না? সাপোজ ধরো এক্স প্লাস 1 বাই এক্স, তাহলে আমি যদি লসাগু করি এক্স, তাহলে এক্স এক্সে কাটা 1 প্লাস তোমার এইটা লেখা যায় না 1, সরি এক্স প্লাস 1, এটা লেখা যায় না, লেখা যায়, জি ভাইয়া যায়, লেখা যায়, ঠিক আছে? তাহলে এই জিনিসটা এখানে লেখা আছে, সরি এই যে এই জিনিসটা এখানে লেখা আছে, এখানে, ঠিক আছে? এখানে এই জিনিসটা লেখা আছে, দেখো এই যে ডিএম বাই ডিটি রে এক্স ধরো, এইটার 1 ধরো, আর এম টোটাল রে এক্স ধরো। তাহলে আমরা এখানে আবার ব্যাক যেতে পারে না পূর্বের লাইনে? তাহলে এই লাইন থেকে যদি ব্যাক আসতে চাই, এক্স, এই এক্সও পাবে, এই 1ও পাবে, তাহলে এক্স দিয়ে এক্স রে ভাগ করলে কত হয় বলো? 1 1 প্লাস 1 বাই এক্স, এটাও হয়। এখন বিষয়টা দেখো, এক্স স্কয়ার হতো ঠিক আছে ঠিক আছে, আমরা এক্স স্কোয়ার হতো, কিন্তু আমরা এইটা বিবেচনা করি, ঠিক আছে এটা বিবেচনা বাদ দাও, তোমার ঘুলানোর দরকার নেই। ওকে, কোনো ঘুলানোর দরকার নেই, একটা জিনিস দেখো, এই লাইনটা খেয়াল করো, এই লাইনটা দেখছো, এম টোটাল, জি ভাইয়া এই যে এইতেও এম টোটাল পাবে, এইতেও এম টোটাল পাবে না, দুইজনের এম টোটাল ভাগ দেবো না? জি ওকে, তাহলে আমরা ভাইয়া দুইটারে ভাগ দিলাম, এই দেখো এই যে ডিএম ভি আর ইন্টু ডিএম বাই ডিটি, এইটারেও আমি এম টোটাল দিয়ে ভাগ দিছি, আবার মাইনাস দিলাম, এই যে এখানে মাইনাস ছিল সেই মাইনাসটা এখানে দিলাম, দিয়ে ওই যে উপরে এম টোটাল জি ছিল, এই যে উপরে এম টোটাল জি ডিভাইডেড বাই এম টোটাল, মানে নিচে যে এম টোটালটা ছিল এটা তো দুইজনই পাবে, তাই না? দুইজনই পাবে না, এই জন্য দুইজনের মধ্যে ভাগাভাগি করে দিলাম, বুঝতে পারছো সবাই? জি ভাইয়া জি ভাইয়া এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, গেল। এবার ভাগাভাগি করলাম, এবার আমি একটু সুন্দর জিনিস মানে সুন্দর করে লেখার চেষ্টা করি। দেখো এম টোটাল আর এম টোটাল কাটে যায় না, জি পড়ে থাকে কি জি মাইনাস ভাইয়া জি, এই যে মাইনাস জি, গেল। এইবার দেখো, এইবার
এই অংশ শেষ, এই অংশ শেষ, এই অংশ দিয়ে এই যে আমি মাইনাস জি পাইছি। ওকে, এই অংশ দিলাম। এবার পরের অংশ কি, এই যে ভি আর ইন্টু ডিএম বাই ডিটি ডিভাইডেড বাই এম টোটাল। এখন তো কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে একটা জিনিস করা যায়। দেখো এই যে এইটারে লেখা যায় এইভাবে, দেখো যে হচ্ছে ভি আর ইন্টু ডি এম ডিভাইডেড বাই ডি টি। ওকে, ডিটি এইটারে ডিভাইডেড বাই এম টোটাল, এম টি দ্বারা দিলাম। ওকে, এই জিনিসটারে ভাঙাই লিখেছি আমি, এই অংশটুকু কিভাবে ভাঙাইছি দেখো তো, কিছু বুঝতে পারছো যে কিভাবে ভাঙাইছি? দেখো এখানে ডিএম বাই ডিটি ডিভাইডেড বাই এম টি। এখন আমি এই ডিএম বাই ডিটি গুণ আকারে আছে না উপরে, তাহলে আমি উপরে নামাই দেবো এটা, জাস্ট ভি আর ডিভাইডেড বাই, উপরে তো যদি এই অংশটা নামাই দিই তাহলে কি উপরে পড়ে থাকে, ভি আর ডিভাইডেড বাই নিচে পড়ে থাকে এমটি। এই দেখো এমটি দিলাম ইনটু ডিএম বাই ডিটি। কোনো সমস্যা কি? এই লাইন থেকে এই ব্যাক লাইনে যাওয়া যায়? জি ভাইয়া। বুঝতে পারছো কিনা? জি ভাইয়া। বুঝতে পারছো কিনা বলো কিন্তু। বুঝতে পারছি। ওকে, এই জিনিসটা জাস্ট উপরে ব্যাক লাইনে চলে গেলাম, তাহলে আমরা এই বুঝতে পারলাম যে এই টোটালটার এই লাইনটার পরিবর্তে আমরা এই লাইনটা লিখতে পারি। বুঝছেন? এই যে ভি আর ডিভাইডেড বাই এম টোটাল ইন্টু ডিএম বাই ডিটি মাইনাস ডি, এইটাই হচ্ছে আপনার লব্ধি ত্বরণ নির্ণয় সূত্র। কিন্তু 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 এটা কখন বের হয়েছে বলেন তো? এই আল্লাহর বান্দা রকেট যখন পৃথিবীর আকর্ষণের মধ্যে ছিল। কি করে বুঝলাম বলেন তো যে পৃথিবীর মুখের আকর্ষণের মধ্যে ছিল? ওখানে জি কাজ করতেছে। প্লাস কি মাইনাস এটা ডাজন্ট ম্যাটার, বাট জি কাজ করতেছে, মানে ও বায়ুমণ্ডলের মধ্যে আছে। বায়ুমণ্ডলের বাইরে গেলে তো জি শূন্য হয়ে যাবে। এই জন্য দেখেন এই যে এখানে ফর্মুলা, 1 নম্বর ফর্মুলা দেখেন আরে দিয়ে দিছি, কিছু মনে করেন না ডিজাইনের কারণে। এই যে এখানে এই যে এই সূত্রটা দিছি, এই যে এই সূত্রটা হচ্ছে এইটা। ওকে, আর এই যে পরের সূত্রটা দিছি, তাহলে যদি আমার মহাকাশে বলতো তাহলে কি সূত্র কি ছিল বলেন তো? মহাকাশের জন্য কি লিখতাম? ভি আর ডিভাইডেড বাই এম টোটাল এম টি ইন্টু ডি এম বাই ডি টি। এবার কি লিখতাম বলেন তো? মাইনাস শূন্য, কারণ কি মহাকাশে অভিকর্ষ ত্বরণের মান শূন্য, তাই না? জাস্ট জি ভাইয়া। জি এর ভ্যালুটা শূন্য বসাতাম, শূন্য বসালে যেটা আসে সেটা হচ্ছে মহাকর্ষ ত্বরণ। বুঝতে পারছেন সবাই? সেটা হচ্ছে এই যে জি ভাইয়া। নাম্বার ফর্মুলা। জি ভাইয়া। আর এখানে কি দ্বারা কি বোঝায় এটা আগেও শিখে আসছে, তারপরে এখানে আমি লিখে দিছি আর লিখে দিছি, বুঝছো? জাস্ট একটু ডিজাইনের খাতিরে, তাছাড়া কিছু এখন থেকে যেটা বুঝালেন এই এই একটা এই মাত্র এই দিককার এই ঘিজিমিজিটা, হ্যাঁ লাস্টে এই লাইনটা তোমার লাগবে, উপরে কিচ্ছু যদি না বুঝো তাও সমস্যা নাই, কিন্তু কিভাবে আমি শুধু প্রতিপাদন। ইয়েস প্রতিপাদন, যে কিভাবে বের করে আসেন তোমার বেসিকটা কত এটা স্ট্রং করা যায় সেটা আমি দেখালাম। ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাইয়া। Okay. জি ভাইয়া। তাহলে আজকে এই পর্যন্তই, আর বাকি দিন হচ্ছে আরো অনেক অংশ আছে, ওইগুলো শেষ করব। ঠিক আছে, একদিনে বেশি ডোজ দিলে সব মাথার উপর যাবে না। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে।